প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আড়াল কাবেল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌফিদুল হক। দর্শক, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চিকিৎসার জন্য লন্ডনে গেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ 7 বছর পর লন্ডনে পুনর্মিলন ঘটেছে বেগম খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমানের। এ সময় হিথ্রো বিমানবন্দরে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। পতিত শেখ হাসিনার আমলে বন্দি অসুস্থ বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের ক্ষেত্রে বারবার আবেদন জানানো হলেও তৎকালীন সরকার অনুমতি দেয়নি। অবশেষে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে তার বিদেশে চিকিৎসার সুযোগ তৈরি হয়েছে। তবে যে ঐক্যের বলে ছাত্র জনতা ও রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা সরকারকে হঠাতে সক্ষম হয়েছে, সেই ঐক্যে দেখা দিয়েছে ফাটল। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্র নেতৃবৃন্দ এবং জাতীয় নাগরিক কমিটির সঙ্গে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর দূরত্ব তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতন ঠেকাতে রাজপথে দীর্ঘদিনের সহযাত্রী ও যুগপৎ আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলোর মধ্যে সৃষ্টি হয়েছে অবিশ্বাস। বিশ্লেষকরা বলছেন, এই অবিশ্বাস এবং বিভাজন নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগকে নষ্ট করে দিতে পারে। এক পক্ষ অতি প্রয়োজনীয় খাতে দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন ঘোষণার দাবি জানাচ্ছে, অন্য পক্ষ সংস্কার প্রক্রিয়া শেষ হওয়ার আগে নির্বাচনের বিপক্ষে। পারস্পরিক দোষারোপও ক্রমাগত বাড়ছে। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় মুখোমুখি ঐক্য, সংস্কার ও নির্বাচন। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, এলডিপির চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম, সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর, জাতীয় নাগরিক কমিটির নির্বাহী সদস্য যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর জোবায়দা নাসরিন। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে আজকের যে আলোচ্য বিষয় মুখোমুখি ঐক্য, সংস্কার, নির্বাচন, এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন থাকলে সেটি জানাতে পারেন। একই সাথে আপনার যে ভাবনা রয়েছে সেটিও আমাদেরকে জানাতে পারেন ফোন করে। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছে আলোচনায়। শুরুতে সেলিম ভাই, আপনার কাছে আসি। একেবারে সরাসরি শিরোনাম নিয়ে প্রশ্ন, যেখানে আন্দোলনে সবাই একত্রিত হয়ে আন্দোলন করতে পেরেছে, ঐক্যের মধ্যে দিয়ে বিগত সরকারকে হটানো সম্ভব হয়েছে, সেখানে এসে আজকে সংস্কার এবং নির্বাচনের প্রশ্নে বা ঐক্য ধরে রাখার প্রশ্নে এগুলো মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে গেল কেন? না, ধন্যবাদ আপনাকে, আপনার সাথে সহ আলোচক বৃন্দকে ধন্যবাদ। আমার মনে হচ্ছে ঐক্যটা এখনও সুসংগত আছে এবং ঐক্য আপনার বিনষ্ট হওয়ার মতো কোনো কার্যক্রম অথবা কোনো পক্ষের কোনো ধরনের হস্তক্ষেপ অথবা কোনো ধরনের চিন্তাভাবনা আছে বলে মনে হয় না। কারণ আমরা ঐক্যবদ্ধভাবেই এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে লড়াই করেছি এবং ঐক্যবদ্ধভাবে আমরা জয়লাভ করেছি এবং আমাদেরকে ঐক্যবদ্ধ থেকেই কিন্তু এই ফ্যাসিস্ট স্বৈরাচারকে মোকাবিলা করতে হবে, রাষ্ট্রের সংস্কার করতে হবে, রাষ্ট্রকে বিনির্মাণ করতে হবে। ঐক্যের কোনো বিকল্প নাই। সুতরাং আপনার আমাদের মধ্যে ঐক্য আছে এবং ঐক্য ফাটল ধরার মতো প্রচেষ্টা তো চলবেই। স্বার্থান্বেষী মহল তো বসে নেই, তারা তো বিভিন্ন রকম প্রচেষ্টা চালাবে যেন এই ঐক্যটা, যে ঐক্যের কারণে আজকে বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতার সুফল আবার ভোগ করছে, মুক্তির নিঃশ্বাস নিচ্ছে, সেই প্রেক্ষিতে আমরা মনে করতে পারি যে যারা এই ঐক্যের বিপক্ষে তাদের মধ্যে নানা রকম চক্রান্ত ষড়যন্ত্র করে ঐক্য বিনষ্ট করার চেষ্টা করবে, কিন্তু ঐক্যটা আমাদের মধ্যে বজায় আছে। আর যেটা আপনারা বলছেন যে সংস্কার এবং নির্বাচন, না, এখানে প্রসঙ্গটা হচ্ছে যে নির্বাচন আগে হলে সেটি সংস্কার পিছিয়ে যাবে বা সংস্কার না করে নির্বাচন হলে সেটি কতটা ফলপ্রসূ নির্বাচন হবে, এই যখন আলোচনা, সে আলোচনা যৌক্তিকতা আছে, কিন্তু সেই প্রশ্নে, এই আলোচনার প্রশ্নে অথবা এই সংস্কার করে নির্বাচনের ফলপ্রসূ নির্বাচন অনুষ্ঠিত করার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে সহযোগিতা সরকার প্রত্যাশা করে, সেটি মৌখিকভাবে সংস্কার আছে, কিন্তু সেটি বাস্তবে কতটুকু আছে? না, বাস্তবে তো প্রতিটি রাজনৈতিক দল যারা এই আন্দোলন সংগ্রামে ছিল তারা এই সরকারকে সমর্থন করছে। এই সরকারের বিপক্ষে তো কেউ কোনো কথা বলছে না, এই সরকারের বিপক্ষে কেউ মাঠে নামছে না। কিন্তু সরকারের আপনার যে অদক্ষতা এবং কিছু কিছু ক্ষেত্রে সরকারের যে উদাসীনতা এবং দৃশ্যহীনতা, এগুলো নিয়ে তো আমরা কথা বলতেই পারি, কথা বলছি। আমরা টকশোতে কথা বলছি, আমরা জনসভায় কথা বলছি, আমরা জনগণকে বলছি এবং আমরা সরকারকেও বলছি যে আরও অ্যাক্টিভ হওয়ার জন্য। কোন কোন ক্ষেত্রে উদাসীনতা বা অদক্ষতা দেখছেন? আমরা যেমন আইন শৃঙ্খলার পরিস্থিতির ব্যাপারে আমরা উদাসীনতা দেখছি, অদক্ষতা দেখছি, আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অদক্ষতা দেখছি, এমনকি এটা বলতে পারি স্বাস্থ্য খাতে আমরা অদক্ষতা দেখছি। সত্যিকার অর্থে এই সরকারের উপদেষ্টা মণ্ডলীর অধিকাংশ উপদেষ্টারাই তারা নিজস্ব মন্ত্রণালয়ের সংস্কারগুলো করতে পারছেন না। ধরুন, সংস্কার করার জন্য তো একটা কমিশন গঠন করা হয়েছে, 11টা কমিটি, এটা জমা দেবেন কেউ জানুয়ারির 15 তারিখে, কেউ আপনার জানুয়ারি 31 তারিখে, সেই রিপোর্ট পাওয়ার পরে সংস্কার করবে। কিন্তু
এই যে সিন্ডিকেট, এই যে আপনার বিভিন্ন রকমের আইন শৃঙ্খলার অবনতি, এই যে স্বাস্থ্য খাতের দুর্নীতি, এই যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আপনার মানে লোকসানের পর লোকসান, এগুলোতে কিন্তু সরকারের যে উপদেষ্টারা তারা কিন্তু দৃশ্যমান কোনো কাজ আমাদেরকে দেখাতে পারছে না। কিন্তু আপনারাই তো বলছেন যে বিগত 16 বা 17 বছরের অনিয়মের যে প্রেক্ষাপট সেটিকে এই সরকার 5 মাসের মধ্যে সব সমাধান করে ফেলতে পারবে। না, কিছু কিছু ক্ষেত্রে তো 5 মাস লাগার কথা না, 5 দিন লাগার কথা। যেমন আমি আপনাকে বলতেছি, বাংলাদেশের মানে বিমানের টিকিটটা পৃথিবীর সবচেয়ে বেশি দামি টিকিট। একটা সিন্ডিকেট করে এই টিকিটটাকে আপনার কুক্ষিগত করে রাখা হয়েছে। তাই এই সিন্ডিকেট আমরা এখনো কোনো ভাঙতে পারছি না। আপনার কলকাতা থেকে অথবা দিল্লি থেকে একজন মানে অভিবাসী শ্রমিক মধ্যপ্রাচ্যে যেতে যদি 20,000-25,000 টাকা খরচ হয়, বাংলাদেশ থেকে কেন 75,000 টাকা যাবে? এবং সেই সিন্ডিকেটটা আমরা ভাঙতে পারছি না কেন, তাই না? তাইলে আদম ব্যাপারীদের সিন্ডিকেটটা আমরা ভাঙতে পারছি না কেন? তার মানে আমরা আপনার দিনাজপুরে একটা ফুলকপি যদি 5 টাকা বা 2 টাকা হয়, সেটা কারণ বাজারে হয় 20 টাকা, আমি উত্তরা সেটা 40 টাকা কেন কিনছি? কোনো বাজার আরো বেশি, কোনো বাজার আরো বেশি। তাইলে আপনি যদি মনে করেন যে আপনি ঢালাভাবে বললে চাঁদাবাজি তো আমরা দেখছি না। আর চাঁদাবাজি যারা করছে তারা তো কোনো রাজনৈতিক দলের না, তারা হলো দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনা তো এই সরকারের দায়িত্ব না। সেই জায়গাতে সাদেত হোসেন সেলিম ভাই, যে আসলে যারা সিন্ডিকেটের মধ্যে আছে, সেটি বিমানের টিকিট বলুন, বাজারের পণ্যের সরবরাহ অথবা এই মধ্যস্বত্বভোগী হিসেবে আছেন, বাংলাদেশের বাস্তবতা আলোচনাগুলো দীর্ঘদিন হচ্ছে। তার মানে এমনটি কি মনে করতে পারি কিনা আমরা যে যারা সিন্ডিকেট তৈরি করছেন অথবা সিন্ডিকেটের মধ্যে আছেন তাদের দুটি মাথা, একটির বিরুদ্ধে ব্যবস্থা নিলে সে তো জীবনযাপনের জন্য আরেকটা তো থাকছেই না? আমি আপনাকে বলি যে এই যে সড়ক দুর্ঘটনায় গত বছরে প্রায় 9,000 লোকের মতো মারা গেছে। কেমন? এই যে মহাসড়কের মধ্যে যে আপনার দ্রুতযান এবং আপনার স্লো যান একসাথে চলছে, মানে ভটভটি, আপনার মানে রিক্সা, তারপর ঘোড়ার গাড়ি, ট্যাক্সি, এগুলো যে চলছে বাজারের মানে সড়কের উপর যে বাজার, এগুলো দূর করতে কি আপনার বছরের পর বছর লাগার কথা? এটা কি 5 দিনে সম্ভব না? এটা তো একটা হুকুমেই সম্ভব এই জিনিসটা, যে সড়কে কোনো আপনার ভটভটি চলবে না, এই সড়কে কোনো আপনার ট্রাক্টর চলবে না। তাইলে আমরা তো দৃশ্যমান সরকারের যে ইয়েটা সেটাও দেখতে পাচ্ছি না। আর নির্বাচনের ব্যাপারে তো আমরা এটা সেলিম ভাই আপনাদেরকে ভাবাই কিনা যে আসলে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে 100-র উপরে আন্দোলন হয়েছে, তারপরে কিন্তু সরকার টিকে আছে? না, 100-র উপর আন্দোলন হয়েছে, সেই আন্দোলনগুলোকে আমরা সমর্থন করিনি। আমরা বলেছি যে এখন আন্দোলনের সময় না, আমরা নিরুৎসাহিত করেছি। আমরা বলেছি যে আপনারা 15 বছরের আন্দোলন করতে পারেন নাই, 15 দিনে এসেই আপনারা প্রধান উপদেষ্টা বাসভবন ঘেরাও করবেন, আপনারা আন্দোলন করবেন, আমরা এটাকে সমর্থন করি নাই। এবং আমরা নিন্দা করেছি, নিন্দা জ্ঞাপন করেছি, এবং আমরা নিরুৎসাহিত করেছি, এবং আমরা অ্যাপিল করেছি যে আপনারা একটা স্থিতিশীল সরকার হওয়ার জন্য সময় দেন, এবং রাজনৈতিক সরকার আসলে আপনারা সেই আন্দোলনগুলো তখন দাবিনামাগুলো পেশ করেন। আমরা তো সরকারের সমর্থন দিয়ে যাচ্ছি, কিন্তু সরকার কতটা রাজনৈতিক দলের সমর্থন চাচ্ছে সেটাও কিন্তু আমাদের মধ্যে একটা চিন্তার বিষয়। কেন সরকার যা বলছে তাতে আপনারা স্পষ্ট হতে পারছেন না? না, আমরা স্পষ্ট হতে পারছি। সেলিম ভাই অসংখ্য ধন্যবাদ। অপূর্ব জাহাঙ্গীর, আপনার কাছে আসতে চাই, যেটি আমাদের সাদেত হোসেন সেলিম ভাই বললেন যে সরকারের কোনো ক্ষেত্রে অদক্ষতা, উদাসীনতা আছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজারে নিত্য পণ্যের দাম ওঠানামা করা, কোনো পণ্যের দাম কমছে, কোনোটা বাড়ছে, স্থিতিশীল অবস্থানে, এবং পাশাপাশি সড়কের শৃঙ্খলার যে প্রসঙ্গ সহ আরও দেশি বিদেশি যে ষড়যন্ত্রের কথা আপনারা বলছেন, রাজনৈতিক দলগুলো বলছে। তার মানে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য একটা নির্বাচনই তারা চাচ্ছে। সেই জায়গাটিতে আপনাদের ভাবনা কি, বা সরকার কি ভাবছে? আমাদের ভাবনা তো আমার মনে হয় যে যথেষ্ট ক্লিয়ার। প্রধান উপদেষ্টা কিন্তু অলরেডি 2টো সম্ভাব্য ডেট দিয়ে দিয়েছে। আপনি যদি দেখেন যে যদি কোনো রকম সংস্কার ছাড়া নির্বাচনের দিকে যাওয়া হয়, তাহলে এই বছরের ডিসেম্বরে নির্বাচন হতে পারে। যদি অল্প কিছু সংস্কার করে নির্বাচন করা হয়, তাহলে এটা নেক্সট বছরের জুন পর্যন্ত যাবে। সো আমার কাছে মনে হয় যে মানে আমরা তো কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না, এবং আমরা কিন্তু বলে দিয়েছি যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত কিন্তু আমরা নিজেরা নিব না, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতেই সব ডিসিশন নেওয়া হবে। সো অন্তর্বর্তীকালীন সরকারের দিক থেকে আই থিঙ্ক ইটস প্রিটি ক্লিয়ার যে আমরা কীরকমভাবে ব্যাপারটা দেখছি, এবং রাজনৈতিক দলগুলো তো আমি দেখছি যে আমাদেরকে সাহায্য করে যাচ্ছেন। আমাদের সাথে যখন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যখন বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মিটিং হচ্ছে, এখানে তো আমি মানে আপনার ভ্রাতৃত্বতা ছাড়া আর কিছু দেখছি না, যথেষ্ট উদারতার পরিচয় দেখছি। কিন্তু সেটা তো মিটিং এর সময় দেখছেন, এরপরে কি? এরপরে যেটা দেখছে সেটা তো মানে এটা রাজনৈতিক রেটরিকও হতে পারে, এবং এটা কিন্তু দ্যাট ইজ নট মানে আমাদের এন্ড থেকে তো সেটাকে আমরা দেখবো না, আমাদের সামনে যেটা হচ্ছে সেটা দেখবো। আমি তো বলবো যে আমাদের সামনে ওই ঘরের মধ্যে মিটিংয়ে যা যা হচ্ছে আমি তো ওইটাকেই ফার্স্টে কাউন্ট করবো। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে তো এরকম আলোচনা আছে, এদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সবই দেখতে হয়।
হ্যাঁ, সেটা তো আমরা এমন না যে আমরা দেখছি না, আমরা তো সবকিছুই দেখছি, কিন্তু আমি গোনায় ধরবো কোনটা? আমি তো গোনায় ধরবো আমার সাথে ডিরেক্টলি যে ইন্টারাকশনটা হচ্ছে। আমার সাথে ডিরেক্টলি ইন্টারাকশনে কিন্তু আমি কোনো আমি উদারতার কোনো কমতি দেখছি না, এবং সবাইকেই আমি দেখছি যে তারা এক্সট্রিমলি হেল্পফুল। না, তাহলে তারা দ্রুত সময়ের মধ্যে যৌক্তিক সময় থেকে ওই যৌক্তিক সময়ের উপরে আস্থা রাখতে পারলো না, এরপরে আসলো দ্রুত সময়ের মধ্যে। এখন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছে, তাহলে যে আপনি বলছেন যে আস্থা বা সেই উদারতা যদি থাকে বা ঐক্য সংস্কারের প্রশ্ন যদি এক থাকে, তাহলে এই শব্দর থেকে আরেকটা শব্দের মধ্যে চলে আসা, সেটি কি আসলে সাধারণ মানুষের মধ্যে কি ধরনের কি বলে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে? সাধারণ মানুষের মধ্যে হয়তো কিছুটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে, হয়তো কিছুটা কনফিউশন তৈরি করবে। বাট ওই যে আমি আমার এন্ড থেকে যেটা বলছি যে যেহেতু আমি একটি দায়িত্বে আছি, আমার কাজ হচ্ছে আমি যেটা সামনাসামনি দেখছি সেটা দেখা, এবং আমি যে মিটিংগুলোতে যেহেতু থাকে আমি দেখছি যে এখানে আপনার কোলাবোরেশনের কোনো কমতি নেই এখনো পর্যন্ত। সো আমি তো ওইটাই গোনায় ধরবো যা আপনি দেখছেন সেটাকে আপনি গণ্য করবেন। অসংখ্য ধন্যবাদ অপূর্ব জাহাঙ্গীর। আব্দুল সালাম ভাই আসতে চাই, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, যেটি সরকারের পক্ষ থেকে নির্বাচনের প্রসঙ্গ, যেটি যদি রাজনৈতিক দলগুলো সংস্কার না চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আর সংস্কার চাইলে নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো সেটি 26 জুনের মধ্যে নির্বাচন। আপনারা যে সরকারের কাছ থেকে যে একটি নির্বাচনী রোডম্যাপ চাচ্ছিলেন, এই যে সরকারের এই ঘোষণা বা একটি সাল তারা বললেন, এর মধ্যে দিয়ে কি আপনি নির্বাচনের তারিখ কিংবা নির্বাচনের যে রোডম্যাপ বা যেভাবে আমরা বলি সেটা স্পষ্ট কিনা আপনারা? আপনাকে ধন্যবাদ। আজকে আমার সাথে বিজ্ঞ আলোচক বৃন্দ যারা আছেন সবাইকে ধন্যবাদ। শোনেন, এখানে রাগেরও কোনো বিষয় নাই, অভিমানেরও কোনো বিষয় নাই, আর এখানে একে অপরকে দোষারোপ করারও বিষয় নাই। এখানে আমরা সবাই এক পক্ষ, এবং আমরা যেটা চাই যে স্বাভাবিকভাবেই যে এই সরকার যাতে ব্যর্থ না হয়, এবং এই সরকার আবার এই সরকার সব কিছু করতে পারবে এইটা আশা করাটাও ঠিক না। অর্থাৎ এই সরকারের একটা লিমিটেশন আছে যে কতটুকু করতে পারবে, কারণ বিগত ফ্যাসিবাদ বাংলাদেশ দেশের এমন কোনো ব্যবস্থা নাই যেটাকে ধ্বংস করে নাই। যে ইন্টেরিয়াম একটা গভর্নমেন্ট, মাত্র কয়েকজন উপদেষ্টা, তার সাথে ওনারা কয়েকজন আছেন সহকারী হিসেবে সাহায্য করতেছেন, এই কয়েকজনকে সব উল্টায় ফেলবে, সব ঠিক করে ফেলবে, এই আশাটা করি কেন আমরা তো এই জন্যই বলতেছি যে যে সংস্কারগুলো একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দরকার, সেই সংস্কারগুলো ওনারা করুক, এবং আরও কিছু জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে কিছু রূপরেখা তারা তৈরি করুক, যেগুলো ভবিষ্যতে অন্তত যে সরকারি ক্ষমতায় আসুক সেই সরকার যাতে ফ্যাসিবাদের পথে হাঁটতে না পারে অর্থাৎ সেটার জন্য কি কি সংস্কার করা দরকার সেগুলো তারা করুক। সংস্কারের পথে তো আমরা কেউ বাধা নাই, এখানে কেউ বানা করে না। কিন্তু শিক্ষার্থীরা তো বলছে, আব্দুল সালাম ভাই নিশ্চয়ই আপনি আলোচনা করেছেন, আপনি আলোচনাগুলো সম্পর্কে যথেষ্ট অবগত, যে শুধু নির্বাচনের জন্য এই গণঅভ্যুত্থান হয়নি। ওইটা যদি আবার আমি বলি যে নির্বাচনের কারণেই তো গণঅভ্যুত্থান হয়েছে, যদি শেখ হাসিনা নির্বাচন দিত তাহলে গণঅভ্যুত্থান হইতো না। তো শেখ হাসিনা নির্বাচন ছিনাই নিছিল, নির্বাচন দেয় নাই, তাই না? জোর করে ক্ষমতায় ছিল। যদি নির্বাচন দিত তাহলে কি তার এইভাবে পরিণত হইতো না, এক সারিতে পালাইতে হইতো, তাই না? আজকে দেখেন না যে নির্বাচন দিল না কেন, যে বিএনপি ক্ষমতায় চলে আসবে, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ক্ষমতায় চলে আসবে। আজকে সিনারিটা কি? গতকালকে বেগম খালেদা জিয়া, যাকে সে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছে, যে তারেক রহমানকে মানে সব দিক দিয়ে ব্যর্থ করার জন্য চেষ্টা করছে, আজকে দেশ ও জাতির সামনে, পৃথিবীর সামনে আজকে কি উপস্থাপন। সালাম ভাই, আমি আপনার কাছে ফিরছি, একজন দর্শক আছেন, তিনি প্রশ্ন করতে চান, তার প্রশ্নটি শুনে আমি আপনার কাছে ফিরছি। প্রিয় দর্শক, কে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। পল্টন থেকে বলছিলাম। জি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার প্রশ্নটা হলো, সবাই বলতেছে যে ঐক্য চাই, ঐক্য করতে চাই, কিন্তু একটি দেশের 40% লোক বাদ দিয়ে কি আসলে কি ঐক্য সম্ভব? যদি আমরা তারা কারা 40% কারা? 40% আওয়ামী লীগ হতে পারে, এই জাতীয় পার্টি হতে পারে, 14 দল হতে পারে, যারা অন্যায় করছে, অবিচার করছে, লুট করছে, মানুষ খুন করছে, সবার ন্যায় বিচার চাই, একজনের যাতে রেহাই না পায়, এবং এমন একটা দৃষ্টান্ত করবে যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ করার সাহস না পায়। কিন্তু সবাই তো অন্যায় করে নাই। তো আমি আওয়ামী লীগ করি, আমি নৌকারে ভোট দিব, কিন্তু আমার নামটা বলতে দিবে না, আমি আওয়ামী লীগ করি বলতে দিব না, এইটা কোন ধরনের অন্যায়? যারা অন্যায় করেনি, অবিচার করেনি, তাদের তো ভয় থাকার কথা না। না, এই যে বলে আওয়ামী লীগের নামটা নিতে পারবে না,
প্লিজ আপনি শুনেন, বলে আওয়ামী লীগের নামটা নিতে পারবে না, কিন্তু আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো অপরাধ করি নাই, তবে আমি কেন নৌকায় ভোট দিতে পারবো না, আওয়ামী লীগের নামটা বলতে পারবো? যে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। এই প্রসঙ্গটা নিয়ে আমরা আলোচনা করছি। আব্দুল সালাম ভাই, যে দর্শকের এই জায়গাটি একটু যদি অ্যাড্রেস করতেন, যে তিনি বলছেন যে পুলিশের আইজি পালাইছে কেন, বাইতুল মোকাররম মসজিদের ইমাম খতিব পালাইছে কেন, অর্থাৎ তারা আওয়ামী লীগ পালাইছে কেন? আওয়ামী লীগ কি কেউ কোনো কোথাও কিছু করছে? তাই না? অর্থাৎ শেখ হাসিনার পালানোর মধ্য দিয়ে এরা পালাইলো কেন? অর্থাৎ এরা দেশটাকে সব কিছু আওয়ামী লীগকরণ করে ফেলছিল, তাই না? আমরা তো রাস্তায় দেখছি যে পুলিশ কিভাবে আওয়ামী লীগের মানে লুঙ্গি ড্যান্স দিছে, আমরা তো দেখছি এগুলো। তো কাজে এগুলো কোনো একটা সেক্টর কি তারা বাকি রাখছিল? আজকে শিক্ষা ব্যবস্থাকে শেষ করে সে তো পূজা শুরু করে দিছিল, তাই না? আজকে শেখ মুজিবুর রহমান তো আজকে নাই, তাহলে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙলো কেন এই দেশের মানুষ? এটার জন্য দায়ী কে? শেখ মুজিবের দ্বিতীয় মৃত্যুর জন্য তো দায়ী শেখ হাসিনা। আজকে আওয়ামী লীগ শুধুমাত্র দেশ তো ধ্বংস করে নাই, তো আওয়ামী লীগ তো ধ্বংস করছে। আর উনি 40% বললেন, আরে ভাই আমরা তো নির্বাচনই চাই, এই দেশের মানুষই তো, আমরা কি বলে দেবো যে আওয়ামী লীগকেও সাপোর্ট করলেও ভোট দিতে আসবে না? এ তো ভোটটা সবার জন্য, ইটস ওপেন। আমরা তো বলছি যে নিরপেক্ষ, যেটা আওয়ামী লীগ পরিষ্কার যে শেখ হাসিনা নিজে বলছে আমি ভোট কেন দেবো, ওই তারেক আইসা দেশ চালাবে এটার জন্য, এটা তো পরিষ্কার, আমরা তো দেখছি। তা আমরা তো সেই নির্বাচন চাই না। আমরা তো বারবার শেখ হাসিনা থাক অবস্থায় বলছি আপনি এই পথে হাইটেন না, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পথটা বন্ধ করেন না। আপনার উপস্থিতিতে বলছি গণতন্ত্র শুধু বিএনপির জন্য দরকার, অসংখ্যবার বলছি। তো সেই গণতন্ত্রটা তারা কেন খায় ফেললো? তারা কেন খায় ফেললো? আজকে খাইছে দেখেই তো এখন বদহজম হয়েছে, এখন বারবার লোটা নিয়ে দৌড়াইতে হইতেছে সীমান্তের ওই পারে, তাই না? তো এটা তো পরিষ্কার আজকে সেই অবস্থার জন্য মানুষ কি এই দেশের আজকে তারা কথা বলে কিভাবে? আজকে এতদিন তো লুকোচুরি করে বলছে, এইবার ভারতের প্রধানমন্ত্রী ওপেন বলতেছে যে 16ই ডিসেম্বর তাদের বিজয় দিবস। কিভাবে বলতে সাহস পাইছে? সাহস পাইছে কারণ যখন আওয়ামী লীগ, যখন আমরা রাষ্ট্রের কারণে সুবিধার কারণে যখন ভারতকে আমরা সমালোচনা করতাম, বলো এরা এই কি বলে, এরা মানে ভারত বিরোধী বা এরা ভারত বিরোধী আমরা আরো স্পষ্ট করতে যে ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরি করছে, অর্থাৎ সেন্টিমেন্ট তৈরি করতেছে। আমরা তাদের প্রতি না, মানে তারা যে আমাদের সহযোগিতা করছে 71 সালে, সেটার জন্য নাকি আমরা একটা বেঈমান হয়ে গেছি। তো সেটা তো না। আমার স্বার্থে আমি কথা বলবো না, আমার স্বার্থে আমার ফেলানিরে মারলে আমি প্রতিবাদ করব না। তো সেটা যদি ভারত বিরোধী হয়ে যায়, তাহলে আজকে ভারত কিভাবে বলে যে 16ই ডিসেম্বর ভারতের জাতীয় দিবস? বলতে পারছে আওয়ামী লীগের ওই নতজানু পররাষ্ট্রনীতির কারণেই বলতে পারছে। তো স্বাভাবিকভাবে তারা তো বাংলাদেশের মানুষের উপর বিশ্বাসী নাই, তারা ভারত তাদেরকে ক্ষমতায় বসাইছে, তারা তো ভারত ক্ষমতায় বসানোর সুযোগ নাই। আমরা তো চাচ্ছি এই দেশের পিপল ক্ষমতায় বসাবে কাকে চায়। জি, আব্দুল সালাম ভাই অসংখ্য ধন্যবাদ। আরও আলোচনা শুনবে আপনার কাছ থেকে। আসতে চাই অধ্যাপক ডক্টর জুবাইদা নাসরিন ম্যাডাম, বাংলাদেশের যে রাজনীতি এবং যে বাস্তবতা তার প্রেক্ষাপটে এভাবেই যদি আপনার কাছে প্রশ্নটি রাখি যে আমাদের দেশে ঐক্য কি হতে পারে, হবে ঐক্য আছেও কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু যে সামগ্রিক প্রেক্ষাপট ধরে আমরা ঐক্য চাচ্ছি তা কি বাংলাদেশে এত সহজেই হবে? দেখুন, ধন্যবাদ। একটি বিষয়ে খুব এখানে প্রাজ্ঞ রাজনীতিবিদরা আছেন, রাজনীতিতে তো শেষ বলে কিছু থাকে না, তো এর জন্য আসলে কখন ঐক্য হবে, কখন ভাঙবে, কখন কে কার শত্রু হবে, এটা আসলে হিসেব নিকেশ করা এবং সেখানে স্থিরভাবে থাকা খুব কঠিন। এখন দেখুন, কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বা গণঅভ্যুত্থানের প্রাসঙ্গিকতা তৈরি ক্ষেত্রে যে ঐক্য হয়েছিল, এখন এসে কিন্তু রাজনৈতিক ময়দানে সেই হিসেব নিকেশ কিন্তু পাল্টে গেছে। এখন আমরা দেখছি যে সংস্কার এবং নির্বাচনী মুখোমুখি জায়গায় চলে গেছে। এখন দেখুন, সংস্কার একটি কিন্তু চলমান প্রক্রিয়া, বা একটি রাষ্ট্র যতদিন টিকে থাকে সংস্কার ততদিনই টিকে থাকবে। আগামীকালকে যখন আসবে তখন আজকের যে বিষয়টি ঘটেছে সেটার সংস্কার প্রয়োজন হতে পারে। সুতরাং এই যে একটা ডায়কটমির মধ্যে ফেলে যায়, এগুলো কিন্তু এর আগে শেখ হাসিনা বলেছে নির্বাচন চাইলে উন্নয়ন চাইবেন না, একটা বাছাই করতে হবে। তা আমরা যদি এটা বলি যে হয় সংস্কার না হয় নির্বাচন, ওই ডায়কটমির মধ্যে দিয়ে কিন্তু চলবে না। আপনাকে দুটোই কিন্তু সবসময় বজায় রাখতে হবে। গণতন্ত্র এবং সংস্কার একটি রাষ্ট্রের জন্য সবসময় অপরিহার্য এবং এটা প্রতিদিনকার একটা চর্চার মধ্যে বিষয়। সেটা তো অবশ্যই, কিন্তু এই সরকারের কাছে আমরা সংস্কার কতটুকু চাই
সংস্কার এবং নির্বাচন নিয়ে কিন্তু ঐক্য বা অনেকটা প্রশ্নটি এসেছে। এখন দেখুন নির্বাচন কেন্দ্রিক আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখব বিএনপি নির্বাচন চাচ্ছে দ্রুত। অন্যদিকে তিনটি জায়গা যদি দেখি আমরা, অন্তর্বর্তীকালীন সরকার, বৈষম্য বিরোধী আন্দোলন এবং এর পাশাপাশি যে জামাতে ইসলামী যদি এখন আমরা একটা মোটামুটি শক্তির জায়গা হিসেবে দেখি, এই তিনটি শক্তি কিন্তু নির্বাচন চাচ্ছে না এই মুহূর্তে। এখন দেখুন যে জায়গাগুলোতে অনেককে জায়গা তৈরি হচ্ছে এবং আমরা দেখেছি যে গত 31 অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি একটা বড়, আমি মনে করি যে সর্বোচ্চ চরম জায়গায় গিয়েছে, যে এই প্রোগ্রামটিকে কেন্দ্র করে তাদের বক্তব্য, তাদের রাজনৈতিক অবস্থান ব্যক্ত করেছে। এখন বৈষম্য বিরোধী আন্দোলন নতুন দল গঠনের কথা বলছে এখন, এবং তারাও বলছে যে মার্চ ফর ইউনিটি। কেন তাদের এই মার্চ ফর ইউনিটি দরকার হলো? কারণ তারাও মনে করছে যে ঐক্যে একটা ফাটল ধরেছে। এখন এই ফাটলটা কিন্তু ছাত্রদের মধ্যেও ধরেছে, কারণ আমরা দেখেছি বিভিন্ন সংগঠনে তারা আত্মপ্রকাশ করেছে, যতটা তারা ঐক্যের প্ল্যাটফর্মে আন্দোলনটা করেছিল। এখন আমরা দেখেছি তাদের রাজনৈতিক চরিত্র আছে, তাদের ছাত্র রাজনৈতিক হিসাব তো আলাদা। এখন দেখুন এর আগে বিএনপি আপনার এবং জামাত একসাথে আন্দোলন করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, এখন ভোটের হিসেবে প্রসঙ্গ এসেছে, এখন ক্ষমতার প্রসঙ্গ এসেছে, তখন তারা এক ফর্মে থাকবে না, এটাই স্বাভাবিক। তারা তাদের নির্বাচনী মধ্য দিয়ে রাজনৈতিক স্বার্থটাই সবচেয়ে বুঝে নেওয়ার চেষ্টা করবে। এখন এর পাশাপাশি যদি আপনি ছাত্র সংগঠনগুলোর কথা বলি, তারাও কিন্তু রাজনৈতিক চরিত্র নিয়ে বের হয়েছে। এখন এই বৈষম্য বিরোধী আন্দোলনে কিন্তু ফাটল মানে দেখা দিয়েছে এবং তারা একটা রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার চেষ্টা করছে। বাংলাদেশের বর্তমানে দুই ধারার রাজনীতির বাইরে যে কোনো ধারার রাজনীতিতে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি বাংলাদেশের যে গণতান্ত্রিক মানে রাজনীতির চর্চা যতদিন থাকবে ততদিনই কিন্তু গণতান্ত্রিক পরিবেশ টিকিয়ে রাখার জন্য সেটা খুব জরুরি। এখন এই রাজনৈতিক দলগুলো যত হবে, কিন্তু একটা কিন্তু মনে রাখতে হবে, আপনার বৈষম্য বিরোধিতার মূল জায়গা কিন্তু রাজনৈতিক দল গঠন নয়। এটাও কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনকে মনে রাখতে হবে। বরঞ্চ বৈষম্য যে প্রক্রিয়াগুলো অনবরত তৈরি করছে সেগুলোকে কিভাবে আসলে মেটানো যায় সেই জায়গাটা আমাদের মনোযোগ দিতে হবে। এবং অনৈক্যের জায়গাটা কিন্তু আমরা দেখছি সরকার কি করছে, সরকার কিন্তু ব্যক্তি পরিবর্তন করছে। আমরা যদি দেখি যে একই প্রক্রিয়া কিন্তু এই যে এতজন আপনার যে চাকরি বিশেষদের যে কথাটা হলো, এইটা ম্যাডাম এটা একটা আলোচনার বড় প্রসঙ্গ, পরবর্তী পর্যায়ে আমি আপনার কাছ থেকে শুনবো। অধ্যাপক ডক্টর জুবায়েদা নাসরিন, অসংখ্য ধন্যবাদ। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আসতে চাই যে আমরা দুই জায়গাতে খুব স্পষ্ট ঐক্য দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ভারতের প্রশ্নে আর হলো আওয়ামী লীগের ফিরে আসার প্রশ্নে। কিন্তু আমাদের তো সংস্কার, নির্বাচন, নিজেদের মধ্যে রাজনৈতিক প্রক্রিয়ার গুলোকে বা রাজনৈতিক সংস্কৃতির মধ্যে একটা গুণগত পরিবর্তন, এই প্রসঙ্গগুলোতে আরো বেশি করে ঐক্য প্রয়োজন। সেই জায়গাতে ঐক্যের জায়গাটা কি সহজেই দেখতে পাবো? যদি সংস্কার কমিশনের রিপোর্টগুলো আসে, মানে যেভাবে একটা প্ল্যান আছে, অন্তর্বর্তীকালীন সরকারের একটা প্ল্যান আছে না, সংস্কার হবে, সংস্কার নিয়ে কমিটিগুলো রিপোর্ট দিবে, তারপর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন, তো তখন আপনি একটা ঐক্য জায়গায় পৌঁছতে পারবেন। কমন মিনিমাম প্ল্যান। আপনি তো এক একটা সংস্কার কমিশন আমার ধারণা 100-200 পৃষ্ঠার রিপোর্ট তৈরি করতেছেন, তাই না? এবং 500-1000 সংস্কারের প্রস্তাব দেবেন। এইরকমভাবে কাজটা হচ্ছে বলে আমার মনে হচ্ছে। কেন একটাই লোকাল গভর্নমেন্ট রিফর্মের একটা সংবাদ সম্মেলন দেখলাম, তো সেখানে দেখলাম যে মোটামুটি 50 থেকে 100টা প্রস্তাব তাদের। তো ওইটা নিয়ে যদি আলাপ করি, ধরেন মিনিমাম লোকাল গভর্নমেন্টে কী হতে পারে, মিনিমাম কী হতে পারে, সেটা হতে পারে যে লোকাল গভর্নমেন্টটা এখন যে সিস্টেমে চলতেছে, এটা প্রেসিডেন্সিয়াল সিস্টেম না, আইয়ুব খানের সিস্টেমে আছি আমরা, 1960s বেসিক ডেমোক্রেসি। আমরা একটা চেয়ারম্যান নির্বাচন করি, ইউনিয়ন পরিষদে যেটা করি, এবং মেয়র শহরেও তাই করি। তো চেয়ারম্যান নির্বাচন করি আর সাথে সাথে কয়েকজন সদস্য নির্বাচন করি। তো আপনি এখানে একটা সংস্কার হলে ফান্ডামেন্টালি আপনি ঠিক করেন যে আপনি এটাকে প্রেসিডেন্সিয়াল ফর্মে রাখবেন, নাকি দেশে যদি পার্লামেন্টারি সিস্টেম থাকে তাই পার্লামেন্টারি ফর্মে রাখবেন। আপনি ওখানে আর কি সংস্কার দরকার? নারীদের ক্ষমতায়নের জন্য আমরা 3টা যে ইউনিট, সেটাকে একটা নারী ইউনিট করতেছে, যে 3টা থেকে ওয়ার্ড থেকে একজন নারী। আপনি ওখানে ঘূর্ণায়মান করেন, আপনি নারীদের জন্য রিজার্ভ করেন যে 1 এবার নারী করুক, 4 করুক এবং 7 করুক, তাহলে পরের বার 3 বছর ধরে এটা আপনি করতে পারেন। আপনি ওখানে যে পার্লামেন্ট মেম্বাররা যে হস্তক্ষেপ করে সেটা বন্ধ করেন। তো এরপরে তো আমি আর সংস্কারের প্রয়োজন দেখি না। 4টা করেন না ভাই, 4টা করলেই তো যথেষ্ট। এরপরে লোকাল গভর্নমেন্ট নির্বাচনটা দিয়ে দেন। আপনি যে নির্বাচনের রোডম্যাপ করতেছেন, নির্বাচনটা এই জন্য দিবেন লোকাল গভর্নমেন্ট, এইটুক সংস্কার করে যদি আপনি আইনটা ঠিক করে এটা অর্ডিন্যান্স করে করা সম্ভব, এখানে সংবিধান পরিবর্তন করতে হবে না। তাহলে এইটুক ঠিক করে যদি আপনি একটা লোকাল গভর্নমেন্ট নির্বাচন নভেম্বর, ডিসেম্বর অথবা অক্টোবরের দিকে যদি করেন, তাহলে
অন্য কে চাচ্ছে কি চাচ্ছে না এটা আমি বিবেচনা করছি না। আমি মনে করি যে ওটা একটা টেস্ট হতে পারে, যে আপনি যে নির্বাচনের সংস্কারগুলো করলেন সেগুলো আপনি মাঠে টেস্ট করতে পারেন যে আমাদের সংস্কারগুলো ঠিকমতো কাজ করছে কিনা, কিন্তু এইটা টেস্ট করার জন্য আপনি নির্বাচনটা করেন। এই জায়গাতে 100টা প্রস্তাব দিলে তো কিছুই হবে না, মানে সেটা আপনি যথার্থ বলছেন, কিন্তু আমার প্রশ্নটি হলো আপনার কাছ থেকে বোঝার চেষ্টা, সেটি হচ্ছে যে প্রস্তাবগুলো সংস্কার কমিশন তুলে ধরবে এবং সেটি গণমাধ্যমের সূত্র ধরে সকলের জানার সুযোগ হবে, কিন্তু সেই সংস্কার প্রস্তাবগুলো তো রাজনৈতিক দলগুলো পলিটিক্যাল লেন্স থেকে দেখবে, সরকার যেহেতু অরাজনৈতিক সরকার তারা নন পলিটিক্যাল লেন্স থেকে দেখবে। এখন দুই লেন্সের মধ্যে কি সমন্বয় ঘটবে? প্রথম কথা এটা যে অরাজনৈতিক সরকার, এটা নিয়ে যদি ফান্ডামেন্টাল ডিসকাশন করতে হয়, আমি তো এই সরকারকে অরাজনৈতিক সরকার মনে করি না, মনে করার কোনো কারণ নেই ভাই। আপনি নাম হলো অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু ওনারা অরাজনৈতিক এটা মনে করার কারণ নেই। ওনাদের রাজনীতি আছে, ওনাদের নিজেদের রাজনীতি থাকতে পারে, ওনারা কোনো না কোনো দলকে ওনারা ভোট দেবেন। সরকার বলছে তাদের কোনো রাজনীতি নাই, তাদের রাজনৈতিক দল নাই। আচ্ছা, দল নাই তো দল তো তৈরি হচ্ছে, তো দল তৈরি করার জন্য এখন সরকারের কি এখানে ত্রিমুখী একটা অনৈক্য হয়ে গেছে, ঐক্য তো চাই। ত্রিমুখী অনৈক্য হলো যে অন্তর্বর্তীকালীন সরকার মনে করে যে আচ্ছা ওনারা তো চাচ্ছে, জামাত এবং ছাত্ররা চাচ্ছে আগে সংস্কার হোক তারপরে নির্বাচন হোক, বিএনপি এবং তার সাথে যারা আছেন তারা দ্রুত নির্বাচন চান। তা আমরা দুজনের সাথে এখন কথা বলতেছি, কথা বলে দেখি যে কি করতে পারি। দুজনের তো দাবি দেওয়ার কারণ একদম ভিন্ন। বিএনপি মনে করে যে তারা একটা নির্বাচন হলে যত দ্রুত নির্বাচন হবে তত তাড়াতাড়ি তারা ক্ষমতার কাছাকাছি যেতে পারবেন, মানে এটা তাদের ধারণা এবং তাদের ধারণা হয়তো সঠিক তাদের পক্ষ থেকে। আর ছাত্ররা যারা নতুন দল করছে তারা মনে করছে যে আমাদের দলটাকে তৈরি হোক, আমরা লোকজন খুঁজি, আমরা একটু মানে আমাদের শক্ত হোক তারপরে নির্বাচন হোক, সেজন্য তারা এটাকে বিলম্বিত করতে চান। আরেকটা দল আছে এখানে, তাদের নাম জামাতে ইসলাম, এবং ওদের সাথে যারা আছে সেই দলটার ওই জন্ম থেকে এই পর্যন্ত কোনোদিন রাষ্ট্র ক্ষমতা আসে নাই, মানে অন্যদের সাথে শেয়ারে আসছে। পাকিস্তানও তাই আসছিল, বাংলাদেশও শেয়ার করে আসছিল। তো শেয়ারটা হলো যে 10%, এই সালাম ভাইরাই শেয়ার দিছিল, 2টা মন্ত্রী না 3টা মন্ত্রী তারা দিছিলেন। তো এই যে শেয়ারে আসছে, পাকিস্তানের মতো দেশেও জামাতে ইসলামের যে রাজনীতি, সেই রাজনীতির জন্য সবচেয়ে ভালো জায়গা, মানে একদম ফার্টাইল ল্যান্ড হলো পাকিস্তান। কারণ ওখানকার মানুষ খুব ধর্মবিরোধ, ধর্ম ওখানে খুব চর্চা করা হয়, এবং ওখানে ধরেন কোরআন সুন্নাহর আইনের জন্য যেতে পারে। জামাত তো সেখানেও ক্ষমতা আসে নাই। সুতরাং জামাত সবসময় লাভবান হবে যদি অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন থাকে, তাহলে ভিসি দখল করা সম্ভব হবে, আপনার সচিবালয় পদগুলো দখল করা সম্ভব হবে, এই আলোচনা দখল করা সম্ভব হবে। এই বিষয়টি নিয়ে আপনার কাছে আরো প্রশ্ন থেকে গেল, এই পর্যায়ে শুনতে পাচ্ছি না। অসংখ্য ধন্যবাদ। আসতে চাই আলী আহসান জুনায়েদ আপনার কাছে, যে নতুন দল আপনারা গঠন করবেন, আপনাদের যেটি ধারণা করে আবুল আলম শহীদ খান বললেন যে নির্বাচন দেরি হলে সেটি আপনার দল গোছাতে সুবিধা হবে, সমর্থক বাড়ানো সম্ভব হবে, এর মধ্যে যদি এর আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় সেখানে আপনারা প্রতিনিধি দিতে পারবেন, এরকম একটি প্রসঙ্গ। পাশাপাশি এটা একটি প্রশ্ন, এর সাথে যেটি আপনারা বলছেন যে শুধু এই গণঅভ্যুত্থান হয়েছে শুধু একটি নির্বাচনের জন্য নয়, এই দাবিকে জনমনে কতটা প্রতিষ্ঠিত করতে পারছেন? ধন্যবাদ সবাইকে। যে দেখুন, আসলে দল গঠনের প্রেক্ষাপটটা কি, প্রত্যেকটা এই যে গণঅভ্যুত্থান হয়েছিল, এই গণঅভ্যুত্থানের স্পিরিটটা কি ছিল, আমাদের ঐক্যের জায়গাটা কি হয়েছে? ঐক্যের জায়গাটা হয়েছে হলো যে ফেসিবাদ মোকাবেলায় সমস্ত রাজনৈতিক শক্তি, ব্যক্তি হিসেবে মানুষজন সবাই কিন্তু এক হয়েছে, একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়াইছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসে দাঁড়াইছে। গত 16 বছরে মজলুম ছিল রাজনৈতিক দলগুলো, বিভিন্ন ব্যক্তি পক্ষগুলো, কিন্তু সেই 16 বছরে কিন্তু কোনো সফল আন্দোলন গড়ে ওঠে নাই। গড়ে উঠছে মূলত যখন, এবং আপনারা জানেন যে আন্দোলনটা শুরু হয়েছে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে। তো সেই আন্দোলনটা যখন মানে মজলুমরা সবাই, আপনারা জানেন যে 14ই জুলাইয়ের রাতে যে আদারিং করার যে ষড়যন্ত্রটা ছিল গভর্নমেন্টের, সেই আদারিং করার ষড়যন্ত্রকে ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্লোগানের মধ্য দিয়ে সেই আদারিং করার ষড়যন্ত্রটা ভেঙে দেওয়া হয়, এবং পরের দিন 15 জুলাই স্পেসিফিক্যালি মেয়েদের উপর হিট করা হয়। আপনারা সেই দৃশ্যগুলো সবাই দেখেছেন। এবং 16 তারিখে আবু সাঈদের শহীদ হওয়ার মধ্য দিয়ে তার যে দৃশ্য, এই দৃশ্য হওয়ার মধ্য দিয়ে পুরো জাতি কিন্তু একটা জায়গায় এসে পৌঁছায়। সো পুরো জাতি যেই জায়গায় ঐক্যে পৌঁছায়, যেই অ্যাসপাইরেশনে ঐক্যে পৌঁছায়, আপনারা জানেন যে 3 আগস্ট যখন নাহিদ ইসলাম ঘোষণা করেন যে আমরা শেখ হাসিনার পতন চাই এবং ফেসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ চাই, এই ঘোষণাটা কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আসে না। আমাদের তো কোনো রাজনৈতিক দল ছিল না, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমস্ত রাজনৈতিক দল মত পক্ষ এসে এক। আপনারা কি মনে করেন যে শুধু আপনাদের নেতৃত্বেই গণঅভ্যুত্থান হয়েছে, এখানে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর, ছাত্র শ্রমিক জনতার যে অংশগ্রহণ, সেটাকে আপনারা কিভাবে দেখেন?
প্রত্যেকের সক্রিয় অংশগ্রহণ ছিল বলে আমরা মনে করি, কারণ প্রত্যেকের সক্রিয় অংশগ্রহণের ফলেই, এই জন্য আমি বারবার বলছি যে আসলে দেখেন ঐক্যের জায়গাটা কি হয়েছে। 16 বছরের মজলুম, আমি এটা বলেছি, কারণ 16 বছরের মজলুম তো সমস্ত রাজনৈতিক দল মত এবং ব্যক্তিরাও, অনেক ব্যক্তিরাও, ইন্ডিভিজুয়াল ব্যক্তিরাও জুলুমের শিকার হয়েছেন। তো তার ফলে আসলে সমস্ত শক্তিগুলো এক হয়ে মাঠে মোকাবেলা করেছে এবং জনগণ, শ্রমিক, সকল শ্রেণীর মানুষ। এই জন্য আপনি যখন শহীদের তালিকার দিকে তাকাবেন খুব অবাক হবেন যে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন ধরনের মানুষ কিন্তু শহীদের তালিকার মধ্যে আছেন। এই বিচিত্র কিন্তু আপনার বৈচিত্র্য আছে সেই তালিকার মধ্যে। তো তাতে করে বোঝা যায় যে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের, সকল মতের মানুষের সম্মিলন ঘটেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। আলী আহসান জুনায়েদ, আপনার কাছে যে আসলে এই গণঅভ্যুত্থানে কার কতটুকু অবদান, এর ভাগাভাগির প্রসঙ্গ যখন আসলো, আমরা মাস্টারমাইন্ড শব্দটা যখন শুনলাম, তখন এই আলোচনাগুলো কিংবা এই বিশেষণগুলো বিএনপি সহ অন্যান্য সকল রাজনৈতিক দলকে ব্যথিত করেনি? সেখান থেকেই অনেকের যাত্রাটা শুরু হয়েছে বলে অনেকেই মনে করেন। না দেখুন, পয়েন্টটা কি? পয়েন্টটা হলো যে এই ব্যাপারটা তো সত্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসে সবাই এক হয়েছেন এবং সমস্ত মানে পুরো দেশের জনগণই, ছাত্র জনতা এবং সকল মানুষই ঐক্যবদ্ধ হয়েছেন এবং এই আন্দোলনে নেমেছেন। এখন আলাদা করে মাস্টার মাইন্ড বা কিংবা এই জাতীয় বিষয়গুলো, এগুলোকে কিন্তু আমরা কোনো মানে আলাদা করে কোনো রিকগনিশন বা ব্যক্তির পক্ষ থেকে এরকম কোনো দাবি কিন্তু করা হয়নি। এটা হলো যে আলাদা করে যার যার অবজারভেশন জায়গা থেকে, যেমন আপনি মাস্টার মাইন্ডের কথা বলেছেন, শফিকুল আলম ভাই বেসিক্যালি এইটা প্রথম লিখেছেন। তো এইখানে একটা ব্যাপার তো ঘটেছে, সেটা হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিছু মানুষ তো ওইখানে পলিসিটা মেক করেছে, আন্দোলনের পলিসিটা, আন্দোলনের স্ট্র্যাটেজিটা কি হবে, পরবর্তী স্টেপটা কি হবে, এই ব্যাপারে তো কিছু না কিছু মানুষ, প্রত্যেকটা আন্দোলনেই তো এরকম পলিসি মেকিং থাকে। সো সেই পলিসি মেকিংয়ের জায়গা থেকে তরুণরা ছিল, ছাত্ররা ছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল, এই ব্যাপারটা তো সত্য। তো সেইখানে সেই রাজনৈতিক দলগুলো তো সেটাকে অস্বীকার করছে না, সেজন্যই বলি যে অনৈক্যের জায়গাটা নেই, আসলে ওই জায়গাটায় অনৈক্যের জায়গা নয়। আমার পয়েন্টটা হলো যে এইখানে তো রাজনৈতিক দলগুলো, অনৈক্যের জায়গাটা কোথায়? যে আগামী নির্বাচনে কারা ক্ষমতায় যাবে, আপনাদের তৈরি হওয়ার নতুন দল নাকি অন্য রাজনৈতিক দল, ব্যাপারটা এরকম? অনৈক্যের জায়গা আমি খুব কম দেখি। বেসিক্যালি আলোচনাটা আপনি যেভাবে আজকে টপিকটা বলেছেন যে মুখোমুখি ঐক্য, সংস্কার, নির্বাচন, তো এখন ঐক্যের জায়গাটা বরং আমাদের বেশি, কারণ আমরা একটা ঐক্যের জায়গায় পৌঁছেছি যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা একটা লড়াই, এবং এই লড়াইটা কিন্তু শুধু ফেসিবাদ বলতে আমরা কি বুঝাচ্ছি? ফেসিবাদী একটা সিস্টেম, পলিটিক্যাল সিস্টেমের চেঞ্জ ঘটাইতে চাই। রাষ্ট্রে যে সিস্টেমটা জারি হয়েছে গত 16 বছর ধরে, যেইভাবে করে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ক্যাটাগরিক্যালি ডিস্ট্রয় করা হয়েছে এবং প্রত্যেকটা ইনস্টিটিউশনকে যেভাবে করে দলীয়করণ করা হয়েছে, তো এই পুরো 16 বছরের জঞ্জালকে সরায় ফেলার অ্যাসপাইরেশনটাই তো মানুষের মধ্যে ছিল। শুধুমাত্র একটা রেজিম চেঞ্জ করা মানুষের মধ্যে কিন্তু অ্যাসপাইরেশন ছিল না, বরং পুরো এই সিস্টেমটা, যে সিস্টেমটা মানুষের জন্য মানে জুলুমের হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে, পুরো সিস্টেমটাই, যেটা আলোচনায় উঠে আসলো যে বাইতুল মুকাররম মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গেছে। তো তার মানে কি পুরো সিস্টেমটাই আবার সে ফিরে এসেছিল কিন্তু আসলে সে স্থান করে নিতে পারেনি। জি জি, খতিব আবার ফিরে এসেছিল কিন্তু সে আর জায়গা করে নিতে পারেনি, আবার পালাতে হয়েছে। এখন তাহলে আমার কথার জায়গাটা যেটা, সেটা হলো যে মানুষের মধ্যে যে অ্যাসপাইরেশনটা আছে, সেই অ্যাসপাইরেশনটা রাজনৈতিক দলগুলোও কিন্তু ধারণ করে। রাষ্ট্র সংস্কার চায় না এমন কিন্তু কেউ নাই, সংস্কারের প্রশ্নে সবাই একমত। আমরা যেটা বলছি, আমরা বলছি এখন সংস্কার যদি কাউকে সুবিধা পাওয়ার জন্য যদি হয়, তাহলে তো রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলবেই। কারণ সুবিধার জন্য তো আর সংস্কার হবে না, জনগণের অ্যাসপাইরেশন আলোকে সংস্কার। আমাদের আবু আলম শহীদ খান কিন্তু একটা ব্যাখ্যা, তিনি একটা ন্যারেটিভ তিনি দাঁড় করালেন। উনি তো বললেন আগে নির্বাচন হলে কার সুবিধা, একটু পরে নির্বাচন হলে কার সুবিধা। সেটা তো ভিন্ন আলাপ। আমি যেটা বলতেছি সেটা হলো যে 15টা কমিশন এখন পর্যন্ত হয়েছে, 15টা সংস্কার কমিশন হয়েছে। 15টা সংস্কার কমিশনের রিপোর্ট হওয়ার পরে সেই রিপোর্টগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ হবে, সেই আলাপের ভিত্তিতেই তো সেই জিনিসগুলো চূড়ান্ত হবে। এইখানে আমার পয়েন্ট যেটা, সেটা হলো যে দেখুন কেন আমরা বলছি যে সংস্কারের প্রশ্নটাতে জোর দিচ্ছি। কারণ আপনার মুক্তিযুদ্ধের পরে আমরা কিন্তু 72-এর সংবিধানের মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পাইনি। একই রকম 90-এর গণ অভ্যুত্থানে যে 3 জোটের রূপরেখা ছিল, সেই রূপরেখা কিন্তু বাস্তবায়ন হয় নাই, শুধু সংসদীয় পদ্ধতি প্রবর্তন ছাড়া অন্য কোনো বিষয়গুলো, যে বিষয়গুলো সেখানে লিখিত ছিল, সে দফাগুলো কিন্তু বাস্তবায়ন হয়নি। তো সেহেতু আমাদের মধ্যে মনে হয়েছে যে জনগণের যে অ্যাসপাইরেশন, সেই অ্যাসপাইরেশনকে যদি আমরা আপহোল্ড করতে চাই, তাহলে এই সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো আছে, সেই রিপোর্টগুলোর সাথে সমস্ত রাজনৈতিক দলের
সম্মিলিত এফোর্টের ফলে এই সংস্কারগুলো জরুরি। তা না হলে আমরা দেখতে পেয়েছি রিপোর্ট আসলো, এরপর সরকার কি করবে? সরকার রাজনৈতিক দলগুলোর সাথে তো অবশ্যই আলাপ আলোচনার সূচনা করবে বলে আমরা জানি। এবং কি হতে পারে, কি প্রত্যাশা করেন? আমাদের দিক থেকে আমরা যেটা প্রত্যাশা করি, সরকারের দিক থেকে তো সরকার বলবে, আমাদের দিক থেকে আমরা প্রত্যাশা করি যে যেভাবে করে অভ্যুত্থানের সময় সবাই এক বিন্দুতে এসে নেমেছি এবং জনগণের অ্যাসপাইরেশনের সাথে আমরা এক হয়েছি, সেই অ্যাসপাইরেশনের জায়গাটা এখনো রাজনৈতিক দলগুলো ধারণ করে বলেই আমরা দেখেছি, মনে করি, এবং আলাপ আলোচনায় উঠে এসেছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই সংস্কারের পয়েন্টগুলো জনগণের আশা আকাঙ্ক্ষার পয়েন্ট হবে, সেটা সরকারের কাছে আমাদের একটা লাইন বলি, সরকারের কাছে কিন্তু আমাদের রূপরেখাগুলো আমরা প্রস্তাবনা করেছি, বিভিন্ন রাজনৈতিক দলগুলোও কিন্তু ওনাদের প্রস্তাবনাগুলো সরকারের কাছে দিয়েছে, সেগুলোর তো আলোকেই একটা রিপোর্ট আসুক এবং বিভিন্ন অংশীজনের সাথে আলাপ আলোচনা হবে। আলোচনা জোনায়েদ, অসংখ্য ধন্যবাদ। আমি একটু আব্দুল সালাম ভাই আপনার কাছে আসে যাই, কারণ কি আমার কাছে মনে হচ্ছে আলোচনাটি শোনা দরকার আপনার কাছ থেকে, যেটি আমাদের জাতীয় নাগরিক কমিটির নির্বাহী সদস্য বললেন আলী হাসান জোনায়েদ, সেটি হচ্ছে যে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের ব্যানারেই সকলকে দাঁড়াতে হয়েছে। তার মানে এই প্রেক্ষাপট ধরে বা এই শিরোনাম ধরে তারা কি এই আন্দোলন সংগ্রামের যে প্রেক্ষাপট, নেতৃত্বের প্রসঙ্গে তারা কি একক দাবি দেওয়ার যে প্রসঙ্গ বা আলোচনাগুলো হচ্ছে সেটি তারা করতে পারে কিনা, বা আপনি কিভাবে দেখেন? প্রথমত এই বিভক্তিতে যেতে চাই না, কারণ আমরা এই বিভক্তিটা দেখছি তো, আওয়ামী লীগও মুক্তিযুদ্ধের সবই তারা ধারক বাহক হিসাবে দাবি করছে, আর তার বিরুদ্ধে যারা গেছে তারাই মুক্তিযোদ্ধা না, সেটা তো হয়েছে, আমরা দেখছি তার পরিণতিটা কি হয়েছে। এখন এর জন্য আমার প্রথম আলোচনায় যে জিনিসটা আমি আনছিলাম যে দেখেন আমার লড়াইটা কোথায়, সেই প্রথম ওই ভিত্তিটা খুঁজতে হবে। স্বাধীনতার পরে মেজর জলিলকে কেন অ্যারেস্ট করা হলো, মেজর জলিলকে কেন পদবি দেওয়া হলো না একটা সেক্টর কমান্ডারকে, ওইটা যদি জাতিগতভাবে সেই সময় আমি প্রতিবাদ করতে পারতাম, তাইলে আজকের এতদিন পরে ভারতের প্রধানমন্ত্রী বলতে পারতো না যে 16 ডিসেম্বর আর বিজয় দিবস। কাজে ওই পলিটিক্সটার মধ্যে আসতে হবে, এখানে পরিষ্কার পলিটিক্সের বাইরে কিছু নাই। কাজে আমি এখানে এখন ছাত্রবন্ধু যে কথাটা বলতেছে তার বিকল্প যদি আবার আমি বলি যে না, আমরা তো ওরা যখন গ্রেপ্তার হয়ে গেল তখন আমার নেতা তারেক রহমানই বলছে যে আর এক মুহূর্ত দেরি করা যাবে না, সবাই নেমে পড়তে হবে, এবং তাদের সাথেও যোগাযোগ রাখছে আমাদের তারেক রহমান সব কিছু, অর্থাৎ টোটাল সেই সময় রাজনৈতিক আন্দোলনটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। তারা তো গ্রেপ্তার হওয়ার পরে জাতীয় আন্দোলনটা কিভাবে ছড়ায় গেল? তাহলে মাস্টারমাইন্ড কি? এখানে আমরা কাউকে মাস্টারমাইন্ড বলতে চাই না, আমরা এখানে ঐক্যটাকে নষ্টই করতে চাই না। আমি বারবার বলবো যে ওই জায়গাটা আমি যাতে না আসি, যে আমিই করছি, অর্থাৎ ওই জায়গাটায় না আসি। আমরা সম্মিলিতভাবে একটা ফ্যাসিবাদকে তাড়াইছি। এই ফ্যাসিবাদ হলো পরিষ্কার যে ভারতের আধিপত্যবাদী শক্তির একটা প্রতিনিধি, তাকে এখানে বসায় রাখছিল আমার বাংলাদেশটাকে বাজার হিসাবে ব্যবহার করার জন্য। আবার এখনও তারা সেই ষড়যন্ত্র করতেছে। আমরা যে ষড়যন্ত্রের কথা বলি আর নির্বাচন নিয়ে যে এই যে পিছায় দিয়ে যে আরো ষড়যন্ত্রের কথা তখনই বলি যখন এই দেশে দুর্গাপূজা সবচেয়ে ভালোভাবে এবার হয়েছে, এবং দুর্গাপূজা ভালোভাবে হওয়ার জন্য যে বিএনপি তো ক্ষমতায় নাই, কিন্তু তারপর তারেক রহমান নির্দেশ দিচ্ছেন যে প্রত্যেকটা নেতা কর্মী তাদের পাশে থাকতে হবে, এবং দুর্গাপূজা ভারত বলছে যে পাহারা দিতে হয়েছে, পাহারা দিয়েও কিন্তু কোথাও কোনো রক্তপাত হয় নাই। কিন্তু ভারতীয় মিডিয়াগুলো কি দেখাইছে বা কি বলছে যে বাংলাদেশে রক্তের বন্যা চলতেছে, তাই না? অর্থাৎ এটাই হলো ষড়যন্ত্র। আমরা ব্যথিত হই এখানেই, যেটা আমার ছাত্রবন্ধু যেটা বললো, আমরা ওইখানেই হই যে আজকের সেই 111টা কেন হইলো। তত্ত্বাবধায়ক সরকার যতটুকুই থাক একটা, তবুও আমরা আলোচনায় সবাই স্বীকার করি যে তত্ত্বাবধায়ক সরকার আমলে যে কয়টা নির্বাচন হয়েছে অন্য চেয়ে বেটার হয়েছে, কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে 111 আইসে ব্যর্থ হয়ে গেল কিভাবে? এই কারণে আমরা এই সরকারকে আমরা বলি যে, কারণ এই সরকার তো একটা ব্যাপক সরকার না, তাই না? তার তো কয়েকজন মিলে একটা সরকার, তার সাথে কিছু লোক আছে, সব সমস্যার সমাধানে তার কাছে চাইলে সে তো ধাপে নিউ হয়ে যাবে। এই কারণে আমরা বলছি যে ওই সমস্ত কিছুর মধ্যে তার যাওয়া উচিত না। তার একটা ন্যূনতম যে বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করে একটা ঐক্যের ভিত্তিতে আমরা একটা নির্বাচনে যাওয়া, সেটাই হবে সরকারের প্রধান কাজ। তো এই কারণে আজকে ওরা রাজনৈতিক যে কেউ করতে পারে, আমাদের তারেক রহমান যে কেউ করতে পারে, কিন্তু তাদের এই ঘোষণাটা বিএনপিকে একটা ভাবনায় ফেলে দিল কিনা? না, কোনো ভাবনা। আমরা 5 তারিখের পরেই কিন্তু তারেক রহমান সাহেব বলছে
যে কেউ দল করতে পারে, নতুন দল করতেই পারে, কিন্তু দল নিয়ে প্রশ্ন না। কিন্তু কথাটা হলো যদি আমি মনে করি তখনই যদি অবচেতন ভাবেও যদি আমার মনের মধ্যে আসে যে আমি এইটা আহরণ করছি, এটা ভোগ করার আমার, এইটাই হলো সবচেয়ে খারাপ। মানে ওই সেন্টিমেন্ট, ওই চিন্তাটা যাতে ডেভেলপ না হয়। একটা জিনিস পরিষ্কার বলবো যে পরিষ্কার ভাবে বোঝা উচিত যে এইখানে রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে ছিল না, পরিষ্কার কথা। বিচারকদের হাতে বিচারটা ছিল না। আজকে ওই অন্যান্য ক্ষেত্রে যারা আছে কারোটাই কারো ছিল না, সব ফ্যাসিস্টের হাতে চলে গেছিল। সে যেটা বলছে ওইটাই বিচার, সে যেটা বলছে প্রশাসন ওইটাই, সে যেটা বলছে পুলিশ ওইটাই। কাজে ওই ব্যবস্থাটাকে আমরা আর ফিরে যেতে চাই না। ওই ব্যবস্থাটা আপনি এনশিওর করেন, তাইলেই দেখবেন যে আর অন্য কিছু হবে না। সংস্কারটা ওইখানে করেন, অন্য জায়গার সংস্কার নিয়ে। আর যদি এখন যদি উপদেষ্টা বলে যে সিন্ডিকেট ভাঙা যাবে না, ভাঙলে যে আবার মার্কেট আরো খারাপ হয়ে যাবে, ওইটাই মানতে হবে। এখন বলছে যে ওইটাই মানা যায়, সিন্ডিকেট অনেক শক্তিশালী। জি, এর জন্যই বিষয়গুলো হলো যেগুলো করা যাবে সেগুলো যাতে করে আমরা যাতে সেখানে যাই, এখানে একে অপরের বিরোধে যাতে জড়িত না হই। আব্দুল সালাম, অসংখ্য ধন্যবাদ। জি, ডক্টর জুবাইদা নাসরিন। সালাম ভাই এবং জোনায়েদের কিছু জায়গায় একটু দ্বিমত পোষণ করার জন্য আসলে কথা বলতে চাচ্ছেন। একটি হলো যে যখন আন্দোলন চলছিল, যখন আন্দোলন চলছিল তখন কিন্তু আমরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের প্রেসের যে বক্তব্য দেখেছি, উনি বলেছে এই কোটা আন্দোলনে বিএনপি নাই। হ্যাঁ, এখন কিন্তু আবার যখন আন্দোলনের পরবর্তীতে আমরা দেখলাম যে বিএনপি একটা বড় অংশীদারিত্ব যে ওনাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনটা হয়েছে। এখানে সমস্যা হচ্ছে কি, অনেকের জায়গাটার মূল যে ঐতিহাসিক জায়গাটা, যখন কোনো গণ-অভ্যুত্থান বা কোনো যুদ্ধের আপনার মানে একটা কৃতিত্ব আমরা হিস্টোরিক্যালি কোনো দল বা গোষ্ঠীকে দিয়ে দিই, তখন কিন্তু এটা ভয়াবহ পরিণত হয়। যেটা আমরা বর্তমান সময়ে একটা বড় সময় দেখেছি মবক্রেসির চর্চা, যে ছাত্র আন্দোলন যত বেশি আমরা গ্লোরিফাই করি তখন কিন্তু যে মনে করা হয় আমি করেছি এটা আমি করব, তাহলে আমার একটা ক্ষমতা কর্তৃত্ব পরায়ণতা তৈরি হয়। এখন দেখুন এটা কিন্তু আবার এই যে যখন আমরা বলছি যে এই আন্দোলন ছিল ছাত্র শিক্ষক শ্রমিক সকলের, কিন্তু যখন আবার ঐতিহাসিকভাবে বলছে না এটা ছাত্রদের আন্দোলন, এটা বৈষম্য বিরোধীদের আন্দোলন, এটাই প্রশ্ন। যখন আমরা বলছি ছাত্র শ্রমিক জনতা, কিন্তু ভিতরে কাজ করছে কি? জোনায়েত কিন্তু বলছে নিহত হয়েছে অনেক শ্রমিক, আহত কিন্তু যারা আছে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু শ্রমজীবী মানুষ। কিন্তু এই অন্তর্বর্তীকালীন কোনো শ্রমিক প্রতিনিধি নাই, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ডিক্লাস মানে প্রতিনিধি নাই, যে কারণে দেখুন এই 5 মাসে কিন্তু শ্রমিকদের সঙ্গে যে ডায়ালগ হওয়ার কথা, আহতদের যে চিকিৎসা নিয়ে এখন পর্যন্ত যে এত কিছু হচ্ছে তা কিন্তু না। দ্বিতীয়ত যে কিছু কথা বললেন সালাম ভাই, যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে আওয়ামী লীগ সময়, সে বিষয়ে কোনো রকম দ্বিমত নাই। কিন্তু বর্তমান সরকার আমরা বিচারক নিয়োগ নিয়ে কিন্তু একই প্রক্রিয়া অবলম্বন করতে দেখেছি, যে বিএনপির বিচারকদেরকে একই প্রক্রিয়া নিয়োগ দেওয়া হচ্ছে, প্রক্রিয়া নিয়ে কিন্তু কোনো সংস্কার হচ্ছে না। এবং এখনো কিন্তু আমরা দেখেছি বিচার ব্যবস্থা কিন্তু মানে এখনো কিন্তু মানে যে ক্রিমিনাল আসামি তারও কিন্তু আদালতে তার পক্ষে কিন্তু উকিল নেওয়ার রাইট কিন্তু তারকে স্বীকার করতে হবে। কিন্তু আমরা দেখেছি বর্তমান সময়ে বেশিরভাগ ক্ষেত্রে আদালতে তাদের মানে উকিলকে দাঁড়াতে দিচ্ছে না। সুতরাং বিচার ব্যবস্থা যে খুব বেশি পরিবর্তন হচ্ছে, বিচারক নিয়োগে পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু আমি এটা একটু বলতেই হবে, এটা অ্যাবসলিউটলি রং। এটা হলো শোনেন, বিগত 17 বছর যারা নির্যাতিত হয়েছে, যারা দায়িত্ব পায় নাই, যে সমস্ত ম্যারিটোরিয়াস অ্যাডভোকেট বলেন, প্রশাসনে বলেন, প্লিজ আমাকে বলতে দেন, তখন কিন্তু আপনার এই কথা শুনি নাই। কাজেই যাদেরকে করা হয়েছে, আমরা বলতেছি যে আওয়ামী লীগের পরীক্ষিত যারা আছে, যারা ওই সময় স্লোগান দিয়ে আওয়ামী লীগের পক্ষে নাচছে, তাদেরকে সরাই দিয়ে অবশ্যই তাদেরকে জায়গা দিতে হবে যারা এতদিন ডিপ্রাইভ হয়েছে। কাজে ওইখানে বিএনপিকে জায়গা দেওয়া হলো না। আরেকটা উনি কখন শুনছেন আমি জানি না, যে মির্জা ফখরুল বলছে যে ওইটা আমার শেষ করতে দেন, আমি আপনাকে ডিস্টার্ব করিনি। এটা হলো যে কখন বলছে এটা আমি জানি না। বরঞ্চ আমরা দেখছি যে ওইটার পরে তারেক রহমান সাহেব ঘোষণা দিছে যে পরিষ্কার সবাইকে নামতে হবে, এবং তাদের পক্ষ থেকেও ছাত্র নেতৃত্ব বলছে যে হ্যাঁ উনি আমাদের সাথে যোগাযোগ রাখছে। কাজে এটা আমি যেটা বললাম যে এইটা নিয়ে বিতর্কটা আসাই উচিত না। এটা যদি আসে, এটার বিকল্প আবার আমি একটা বলবো, তাহলে তো দাবির প্রশ্ন উঠে গেল। কাজে এই দূরত্ব বাড়তেই থাকবে, এই প্রশ্ন এটা বাড়তেই থাকবে, এই প্রশ্নটা বাড়তেই থাকবে। আর আরেকটা হলো যে উনি যেটা বলছে 17 বছর এত জ্বালাইছে, এখন তো একটু জ্বলতে হবেই, বরঞ্চ সেই জ্বলাটাও তো হয় নাই।
সেই জ্বলাটাও হয় নাই, তারা যে জ্বালাইলে জ্বলতে হয়, হ্যাঁ জ্বালাইলে জ্বলতে হয়, এটা তো থিওরি, কিন্তু সেই জ্বলাটাও হয় নাই। কাজে এত মায়া কান্না এখানে এই 3 মাসের মধ্যেই কাঁদতে হবে, ওই অবস্থা। এত বললাম তো যে বিএনপির ওরা বললেন যে এই যে লাস্ট এই 5ই আগস্টের কারণে অন্য আমাদের তো 400-র উপরে শুধু বিএনপির নেতা কর্মী মারা গেছে। যদি 5ই আগস্টে শেখ হাসিনা না পালাইতো, আমাদের তো ফাঁসির আসামি। মৃত্যু মানে যে সমস্ত ওই 5ই আগস্টকে কেন্দ্র করে যতগুলো মামলা হয়েছে, সেগুলোকে অনেকে তো বলছেন ধ্বংসাত্মক কাজে আমরা নাই। ধ্বংসাত্মক কাজে কারা? বিএনপি, তাই না? সকল মামলা তো আমাদের বিরুদ্ধে দিছে, যতগুলো জ্বালাও পোড়াও যতগুলো হয়েছে, ট্রেন স্টেশন বলেন বা যতগুলো মারা গেছে, সবগুলোর আসামি আমরা, তাই না? কাজে দেখলে হবে না। একজন দর্শক আছে, জ্বালাটা আমাদের আছে, ওই জ্বালাটা আমরা দেখাইনি এখনো। কাজে অসংখ্য ধন্যবাদ। একজন দর্শক আছেন, আমি ফিরছি একজন দর্শকের প্রশ্নটা নিয়ে। জোবাইদা নাসরিন, আমি আপনার কাছে ফিরছি। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন ভাই। হ্যাঁ, ওই বৈষম্য ছাত্র যিনি আছেন, ওনার কাছে আমার প্রশ্ন। আমরা শুনছি, আপনি বললেই আমরা শুনবো, আপনি বলুন। আচ্ছা আচ্ছা, প্রশ্ন হলো যে ওনারা বলে যে আমরা জনগণের জন্য এই সংস্কার এইটা সেটা বলতেছে, সেটা আমরা প্রত্যেক দিনই শুনতেছি, ঠিক আছে? জি জি, তারপরে ওনারা দেশের জনগণের প্রতিনিধি তো নয়, এক। দ্বিতীয় কথা হলো যে এই যে জিনিসের দামগুলো ঊর্ধ্বগতি, আমরা গরিব মানুষ যারা আমাদের জীবন নিয়ে একদম দুর্দশা, এটা বিনয়ের সাথে বলতেছি, তারা তো এই বৈষম্য ছাত্ররা একবারও সেই খাদ্য নিয়ে এবং খাদ্য দ্রব্য নিয়ে তারা একটা আন্দোলন, তারা সেই এই ব্যাপারে কোনো কথাই বলে না, তারা শুধু রাজনীতির কথার মধ্যেই আছে। এটা কি তাদের নীতি না নীতি নির্ধারক? অসংখ্য ধন্যবাদ ভাই, আমরা এটা নিয়ে আলোচনা করবো, আপনি আমাদের সাথেই থাকবেন। জি, আপনি যুক্ত করতে চাচ্ছিলেন জোবাইদা নাসরিন। জি, একটি হলো যে আমরা, আমি আপনার কাছে আমি বলেছি যে আপনার আগে সরকার সমস্ত কিছু ধ্বংস করেছে। হ্যাঁ, আমরা যে অন্তর্বর্তীকালে, আমি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যাচ্ছি। আপনার আরেকটি অনুষ্ঠানে কিন্তু আপনি যে বলেন স্পেসিফিক, আমি একটাই বললাম, আপনি বলেন যে কয়টা বিচারক নিয়োগ দেওয়া হয়েছে, আপনি বলতে আপনি বলছেন যে আমি বলছি, আমাকে বলতে শেষ করেন। বিএনপির খোদ বিএনপিরই কিন্তু লোকজন বলেছে যে না, আপনি বলেন, আপনি যেহেতু ইস্যুটা আনছেন, আপনি বলেন যে বিচারকদের মধ্যে কয়টা বিএনপি আছে। সালাম একটু শুনি যে কি বলেন। কয়জন বিএনপি আছে? 16 জন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে, তাদের মধ্যে তো বেশিরভাগই দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে। এবং আমরা যেটা কিন্তু বলছি এটা ব্যক্তিক না, আমরা বলছি প্রক্রিয়া সংস্কার। আপনি তাকে বলে ফেললেন। হ্যাঁ, আমি বলছি তো বিএনপি, হ্যাঁ বিএনপিরই তো বেশিরভাগই নিয়োগ। বলেন না, নাম বলেন আপনি কয়টা বিএনপি। আমরা তার নাম মুখস্থ করে আপনাকে আমি বলছি। একজনের নাম বলেন, একজনের নাম বলেন, একজন একটা পদধারীর নাম বলেন। খোদ আপনাদের বিএনপির লোকেরাই টক শোতে বলেছে ওনারাও বিচার প্রক্রিয়া নিয়ে কিন্তু সন্তুষ্ট না। শুনেন, না না, এখানে আপনি পত্রিকায় দেখবেন, গণমাধ্যমে, আমি তো ব্যক্তিগতভাবে বিএনপি বা আওয়ামী লীগ কোনটা চিনবো, আপনি তো আজকে এটাকে প্রেজেন্ট করলেন। জি, গণমাধ্যমে শুনেন, আপনি যদি দেখেন এখানে ফেয়ারলি যদি দেখেন, বিএনপির সাথে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল একজন এখানে জাজ হয়েছে। শুনেন, আমি কিন্তু বারবার বলছি, ব্যক্তিক যে এটা প্রক্রিয়াটাকে আমরা কিভাবে আপনার যে নিরপেক্ষ করতে চাই সেটার উপরে সংস্কারটা নির্ভর করছে। তার মানে আওয়ামী লীগের বিতাড়িত করতে চান না? আমরা তো বলতেছি আওয়ামী লীগের বিতাড়িত করেন, যেগুলো প্রশাসনে আছে। এই সরকার এইখানে কত আছে উপদেষ্টার উপদেষ্টা, আমি তো ওনাকেই বলছি তারা সার্থক হবে না যদি ওই আওয়ামী লীগের আওয়ামী লীগের যারা আছে তাদেরকে বসায় রেখে তারা জোবাইদা নাসরিন, জোবাইদা নাসরিন, আমি আপনার কাছে ফিরব। সেলিম ভাই, সেলিম ভাই, জি বলুন। না দেখুন, অধ্যাপিকা জোবাইদা নাসরিন কোথায় পেলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমী বললো যে এটা ছাত্রদের আন্দোলন নাই? এটা একদম পত্রিকার রেফারেন্স না, না, উনি পত্রিকাটা নিয়ে আসতে ভালো হইতো। আমি আপনাকে বলি, আমরা 16 তারিখে আপনার গায়েবানা জানাজার ডাক দিয়েছি প্রত্যেকটা রাজনৈতিক দলের পক্ষ থেকে। 17 তারিখে সর্বদলীয় রাজনৈতিক দলের সভা আহ্বান করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। আমরা সেখানে গিয়ে লাঠি পিটা খেলাম, প্রত্যেকটা রাজনৈতিক দলের, এই যে বাম মানে গণতন্ত্র মঞ্চের নেতারা লাঠি পিটা খেলো, বিএনপির নেতারা লাঠি পিটা খেলো। এই আন্দোলনে বিএনপি 30,000 নেতা অ্যারেস্ট হয়েছে, 30,000 নেতা অ্যারেস্ট হয়েছে, একটা নেতা বাসায় থাকতে পারে নাই। তাহলে আন্দোলনটা সমগ্র জাতি আন্দোলনের সাথে জড়িত হয়ে গেছে, সমস্ত জাতি আন্দোলনের সাথে জড়িত হয়ে গেছে। এবং এই আন্দোলনটাকে আমরা একটা মাইন্ডসেট করার জন্য 15 বছর আমরা নিরলসভাবে আমরা কাজ করে গেছি, নিরলসভাবে আমরা আন্দোলনের মধ্যে ছিলাম
প্রতিনিয়ত আন্দোলনের মধ্যে ছিলাম। স্বৈরাচারী শেখ হাসিনার এই স্বৈরাচারী মুখোশ উন্মোচন করার কিন্তু আমাদের আলী হাসান জুনায়েদ বলল যে সর্বশেষে আপনারা কাদের ব্যানারে এসে দাঁড়ালেন? না আমরা তাদের ব্যানারে এসে আমি আপনাকে বলি, আমরা আন্দোলনটাকে ছাত্ররা, আমরা যারা পরিচিত ফেস, আমরা পরিচিত ফেসগুলোকে আনতে চাইনি যে এই আন্দোলনটা নির্দলীয় একটা আন্দোলনের মাধ্যমে যেন জনগণ নেমে আসে। আমরা আপনাদের এই অনুষ্ঠানে শতবার বলেছি যে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে পালিয়ে যেতে হবে। আমাদের সাথে আওয়ামী লীগ ঠেস মারতো, আমাদের ঝগড়া করতো, মারতে ধরতো, র্যাব দিয়ে ধরা দেবে, ক্রস ফায়ার দেবে, এসব কথা বলতো। কবে আন্দোলন? কিসের আন্দোলন? কিসের গণ অভ্যুত্থান? আমরা বলেছি গণ অভ্যুত্থান কোনো দিন, তারিখ, ক্ষণ, সময়, বিষয় নিয়ে আন্দোলন হয় না, গণ অভ্যুত্থানের মাধ্যমে পালিয়ে যেতে হবে। আমরা সেই গণ অভ্যুত্থানের রূপরেখা দেখেছি এবং আমরা এই গণ অভ্যুত্থানকে সফল করার জন্য সারা বাংলাদেশে যা যা করা দরকার আমরা তা করেছি। এবং আমার নির্বাচনী এলাকায় তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ ছিল না। আমরা কয়েকজন ছাত্রকে সামনে দিয়ে, আমাদের আত্মীয় স্বজন ছাত্রদেরকে সামনে দিয়ে, আমাদের ছাত্র দলের নেতাদেরকে সামনে দিয়ে আমরা কৌশল অবলম্বন করেছি। কিন্তু এখন ব্যাপারটা যেটা হয়েছে সেটা আপনার একটা সংস্কার, যেটা বলছি প্রথম কথা, যে সরকার আমাদের সরকার, আমরা এই সরকারকে সর্বতভাবে সমর্থন করছি। সরকারের ব্যর্থতা আমরা তুলে ধরবো। পাশাপাশি যে সংস্কারের কথাগুলো আসছে, সংস্কার পাওয়ার পরেই তো আমরা ঐক্য কি অনৈক্য হবে সে ব্যাপারটা, মানে শেষ পর্যন্ত সংস্কারে কি ঐক্য একমত হতে পারবে? আমি আপনাকে বলি, এই দেশে চারটা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন, তার মধ্যে তিনটা তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে নির্বাচনটা করেছে। একটা তত্ত্বাবধায়ক সরকার যখন আর্মি ব্যাক পায়, তারা পথ হারিয়ে ফেলেছে, তারা নিজেরা রাজনৈতিক দল করতে চেয়েছে, মইনুউম্মাদকে প্রেসিডেন্ট হতে চেয়েছে, ফেরদৌস কুরাইশিকে দিয়ে দল করতে চেয়েছে, পথ হারিয়ে ফেলে তারা পালিয়ে চলে যেতে বাধ্য হয়েছে আওয়ামী লীগের ক্ষমতা দেওয়ার জন্য। আপনার যদি নির্বাচন কেন্দ্রিক সংস্কার চান, তাহলে এত বেশি দিন সময় লাগার দরকার নাই। কারণ আপনার জানুয়ারিতে আপনি যখন সংস্কারের রূপরেখা পাবেন, আপনি জুনের মধ্যে নির্বাচনটা দিয়ে দিতে পারবেন। কারণ সংস্কারটা চলমান প্রক্রিয়া, এটা কেমন পর্যন্ত চলবে। কিন্তু কাউকে সুবিধা দেওয়ার জন্য যদি আপনার ইয়ে করেন, কিছু কিছু ব্যাপার, আমরা যেসব রাজনৈতিক দলগুলোর আপনার সংস্কারের প্রস্তাব দিয়েছে, কেউ কিন্তু বলে নাই যে ভোটারদেরকে 17 বছরের ভোটার করতে হবে। এখন আমরা চিন্তা করি, আমরা দেখছি যে এই প্রস্তাব আসলো কেন? এই প্রস্তাবটা আসছে, আমরা বুঝতে পারছি যে এখানে এক ধরনের মানে চিন্তা চলছে, একটা চিন্তা চলছে। যে সমস্ত রাজনৈতিক দলগুলো আপনার মানে প্রস্তাব দিয়েছে, কেউ বলে নাই যে প্রার্থীদেরকে 21 বছর মধ্যে প্রার্থী হতে পারবে। তার মানে এটা তো আমরা কচিকাঁচা সংসদ করতে চাই না। এই কথাগুলো আসতেছে কেন? একটা জাতীয় নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছি 15 বছর, এখন আবার স্থানীয় সরকার নির্বাচনের কথাগুলো আসতেছে কেন? তাহলে বোঝা যাচ্ছে যে বিশেষ কাউকে সুবিধা দেওয়ার জন্য না। সেটা আমরা বললাম, শহীদ খান বলছিলেন যে আসলে সংস্কারগুলো মাঠ পর্যায়ে কিভাবে প্রতিফলিত হচ্ছে সেটা বোঝার জন্য। না, সংস্কারগুলো মাঠ পর্যায়ে প্রতিফলিত হওয়ার জন্য অতীতে যে তত্ত্বাবধায়ক সরকারগুলো কেউ কিন্তু স্থানীয় সরকার নির্বাচন দেয় না। 3 মাসের মধ্যে যদি তারা নির্বাচন দিতে পারে, এই সরকার কেন 1 বছরের মধ্যে নির্বাচন দিতে পারবে না? না, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আর অন্তর্বর্তীকালীন সরকার কি একই বিষয়? অন্তর্বর্তীকালীন সরকার আর তত্ত্বাবধায়ক সরকারের কাজ তো একই কাজ। অন্তর্বর্তীকালীন সরকার যেটা সংস্কারের কথাটা আমরা বলছি, আমরা রাজনৈতিক দলগুলো বলছি যে প্রয়োজনীয় সংস্কার, কারণ সমস্ত ব্যবস্থাপনাটাকে ধ্বংস করে দেওয়ার কারণে, মানে সমস্ত ব্যবস্থাপনাটাকে আবার আপনি পুনর্জীবিত করার জন্য আপনাকে যে সময়টা দরকার সেই সময়টা তা আপনি তো সেটা করতে পারছেন না। 18 সাল যে দিনে নির্বাচন রাতে হয়েছে, সেই নির্বাচনের যারা আপনার প্রিসাইডিং অফিসার ছিলেন বা রিটার্নিং অফিসার ছিলেন, আপনার তাদেরকে এখন পর্যন্ত কেন গ্রেপ্তার করেন নাই? কেন আইনের আওতায় আনেন নাই? যে এসপি গুলো করতে ভয় কোথায়? না, গ্রেপ্তার এখন গ্রেপ্তার তো একেবারে থেমে গেছে। আপনার যে এসপি গুলো জেলে জায়গা হবে না, যে এসপি গুলো আপনার এই যে পুলিশ দিয়ে ভোটটাকে রাতে করেছে, সেই এসপিদেরকে আপনি পদায়ন করলে তো আপনি এই সরকার সফল অর্জন করতে পারবেন না। আমরা তো এই সরকার সফলতা চাই এবং আমরা চাই দলনিরপেক্ষ সরকার। এই সরকার যদি কোনো দলকে যদি সমর্থন করতে চায় বা কোনো দলের প্রতি তাদের যদি সহানুভূতি থাকে, তাহলে তো তাদের সেই দলনিরপেক্ষ চরিত্রটা সেখানে থাকবে না। এবং দলনিরপেক্ষ চরিত্র না থাকলে কিন্তু এই সরকার কিন্তু সেইভাবে সফল হবে না। তার মানে আপনি বলছেন যে সরকার কোনো দলের প্রতি ঝুঁকে যাচ্ছে, এরকম এই ধরনের একটা আশঙ্কা কিন্তু দেখা যায়। আপনি যে প্রথমে যে কথাটা আপনারা আনছেন, যেমন আমরা টকশোতে গেলে এখন বা বিভিন্ন জনের প্রথমে জিজ্ঞেস করে আদৌ নির্বাচন হবে কিনা, নির্বাচন হলে কবে হবে, আপনার নির্বাচন মানে 5 বছরের মধ্যে হবে না 10 বছর? আপনারা রাজনীতি করেন, আপনাদের কাছে তো জানতে চাইবে, মানে আমাদের কাছে জানতে চায় এবং জানতে চায় মানে কি ধরনের একটা পরিস্থিতি মাঠের মধ্যে আছে বলেই তো এই অবস্থাটা। যেমন ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা দিয়ে দেওয়ার কথাটা আপনার প্রধান উপদেষ্টার মুখ থেকে আসছে। আবার যদি সংস্কার নিয়ে তাড়াহুড়ো করে না, তাইলে যদি সংস্কার, যদি আমি আপনাকে বলি, আপনি জুনের মধ্যে যদি জানুয়ারির মধ্যে রিপোর্টগুলো পান,
তাইলে যদি আমরা অল্প সংস্কার চাই তাহলে জুনের মধ্যে নির্বাচনটা, এর মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত হবে, ভোটার তালিকা চূড়ান্ত হবে মার্চের মধ্যে, প্রধান নির্বাচন কমিশনার বলে ফেলেছেন, এবং ভোটার তালিকাটা চলমান বিষয়, এখানে চূড়ান্ত না হওয়ার তো কোনো কারণ নাই। এবং নির্বাচন কমিশন বলেছেন যে আমরা যে সরকারের যে একটা আমাদের একটা ধারণা দিয়েছে, এই ধারণার মধ্যে আমরা নির্বাচনটা করতে পারবো। সুতরাং এখানে যে এই ব্যাপারটা আপনারাই তো আনছেন, গণমাধ্যমটা আজকে আপনি যে শিরোনামটা আনছেন, এই শিরোনামটা আমরা কাঙ্ক্ষিত বিষয় না, তো আমরা তো চাই যে ঐক্য, এবং মানে এই যে মানে ম্যাডাম বললো যে মানে ইউনিটি ফর ইউনিটি, মার্চ ফর ইউনিটি, মার্চ ফর ইউনিটিটা করতে কেন হচ্ছে এখন? এটা তো দরকার নাই। কারণ আমরা যে ছাত্ররা বুকে রক্ত দিয়েছে তারা যেমন আমাদের সন্তান, যে শ্রমিকরা বুকে রক্ত দিয়েছে, এখানে আপনার তারা তো আপনার বিশেষ পরীক্ষার জন্য বুকে রক্ত দেয় নাই। রিক্সাওয়ালাটা বুকে রক্ত দিয়েছে, সে কিন্তু বিশেষ পরীক্ষার জন্য বুকে রক্ত দেয় নাই। এবং ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করার জন্য, আওয়ামী শাসন থেকে মুক্ত পাওয়ার জন্যই তো কিন্তু মানে বুকে রক্ত দিয়েছে। কথা বলি, যাত্রাবাড়ি, মিরপুর, উত্তরা, তারপরে আপনার রামপুরা, সেখানে অসংখ্য সাধারণ মানুষ যাদেরকে নাম নেমেছে, সেখানে তো বিএনপির নেতৃত্বেই ছিল সেই মানুষগুলো। কিন্তু জি, সেলিম ভাই অসংখ্য ধন্যবাদ। অপূর্ব জাহাঙ্গীর আসতে চাই, নির্বাচন সংস্কার, বিগত সরকারের বিচার, প্রাতিষ্ঠানিক সংস্কার, সবগুলো নিয়ে সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে বা সরকার যা ভাবছে, সেই ভাবার মধ্যে বা গৃহীত সিদ্ধান্তেরও সংস্কার প্রয়োজন কিনা, সেলিম ভাইয়ের আলোচনা থেকে আমি এটাই বুঝতে পেরেছি। আপনার কাছে প্রশ্ন আকারে তুলে ধরলাম। আমি রেসপেক্টফুলি একটু সেলিম ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করি একটা জায়গায়, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার আর এই সরকার হয়তো কিছু জিনিস পুরোপুরি এক না। এখানে গণ অভ্যুত্থানের কিন্তু কি প্লেয়ার্সরা রয়েছে, বিএনপি, এলডিপি, আমাদের ছাত্র। এখানে যেটা হচ্ছে, এটা কিন্তু এমন না জিনিসটা যে একটা মিছিল হয়েছে তারপর সরকার পড়ে গেছে, ঘটনা কিন্তু একটা, আমরা যদি একটু উপর থেকে দেখি ব্যাপারটা, আমার কাছে মনে হয় যে একটা বিশাল ঘটনা ঘটেছে যেটা আরও অন্যভাবে কিন্তু জিনিসটা ঘটতে পারত। মানে আমি সবসময় একটা উদাহরণ দিই, চিন্তা করেন 5 তারিখের পর প্রফেসর ইউনূস এই দায়িত্বটা নিল না, সাপোজ, মানে লেটস ফর এক্সাম্পল আমরা এটা ধরি, আশেপাশে ফ্যাসিবাদের দোষর শুধু না, আমাদের আশেপাশের দেশের ন্যারেটিভ এবং এই দেশকে এখন ফেল করার জন্য তো চক্রান্তের কোনো শেষ নেই, তাই না? সো এইখানে আমি বলবো যে দায়িত্বটা অবশ্যই নির্বাচন দেওয়া, গণতান্ত্রিক রোডে ফিরে যাওয়া, এটা একটা বড় দায়িত্ব। বাট এটা কি শুধু ইজ দ্যাট দ্য অনলি থিং? এটা নিয়ে আমরা একটা জায়গা করতে পারি। আমি বলতে চাচ্ছি যে এই সরকারটা কিন্তু এটা একটা বিশাল একটা ঘটনার পর এসেছে, এবং এই সরকারের সফলতা বলেন, প্রধান উপদেষ্টা নিজেই যখন বলছে যে উনি উনার পারফরমেন্সেই স্যাটিসফাইড না, সেখানে আমি বলার কে যে আমরা করছি? ঝামেলা হচ্ছে মানে এই ঘটনাগুলোই কি আসলে রাজনৈতিক দলগুলোকে ভাবাচ্ছে যে আসলে নির্বাচন হলে এই পরিস্থিতিগুলো রাজনৈতিকভাবে সমাধান হয়ে যাবে? আর সেটা দ্যাট ইজ ডিবেটেবল। আমার কাছে মনে হয় রাজনৈতিকভাবে সমাধান হবে কিনা। দেখেন, আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্বটা হচ্ছে এই যে আমরা কিন্তু কোনোভাবে বারবার যেটা মানে আই কান্ট এমফাসাইজ দিস এনাফ, উই আর হিয়ার টু ফ্যাসিলিটেট। আমাদের কিন্তু কোনো রাজনৈতিক ওপিনিয়ন নাই। শহীদ খান সাহেব যদিও বললেন যে আমাদের মানে আমরা হয়তো রাজনীতি, কিন্তু আমি একটু ডিফার করবো যে আমরা কিন্তু কোনো রাজনৈতিক সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেইনি। এবং আমাদের প্রত্যেকটা রাজনৈতিক সিদ্ধান্ত কি, প্রত্যেকটা সিদ্ধান্তই কিন্তু পলিটিক্যাল পার্টিদের সাথে কথা বলেই কিন্তু হচ্ছে। সো সামনে যা হবে পুরোটাই কিন্তু পলিটিক্যাল কনসেনসাস বিল্ড আপ করেই হবে। এবং আমরা চেষ্টা করব যে এই মানে সবার কিন্তু একটা জায়গায় ঐক্য, আমি বলবো এটা কখনো হবে না, সেটা হচ্ছে লাস্ট 15 বছর যাতে রিপিট না হয়। আব্দুল সালাম সাহেব নিজেই বললেন যে আমরা কিন্তু কেউই কিন্তু চায় না ওই জায়গায় ফিরে যেতে, এবং সবার একটা চেক অ্যান্ড ব্যালেন্সের দরকার আছে। আমাদের কাজ হচ্ছে সবার মতামত নিয়ে এই চেক অ্যান্ড ব্যালেন্সটা কিভাবে হবে এটা করা। সেখানে কেউ যদি কোনো আইডিয়াতে অপোজ করে, ফাইন, এটা হবে না, আমরা অন্য কোনো আইডিয়া ট্রাই করবো। যদি সবাই কোনো আইডিয়াতেই যদি কেউ সবাই অপোজ করে যে না এটা করে, নির্বাচন দিয়ে দিব, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা কিন্তু পেঁচানোর কোনো জায়গা নেই। আমরা আমাদের এন্ড থেকে, সরকারের পক্ষ থেকে সরকার খুব স্পষ্ট অবস্থানে, আমাদের এন্ড থেকে আমরা যথেষ্ট ক্লিয়ার। আমি মনে করি আমাদের এন্ড থেকে আমরা যথেষ্ট ক্লিয়ার। রাজনৈতিক দলগুলো যা চাবে সেটা ফ্যাসিলিটেট করা আমাদের কাজ। আমাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, আমাদের কোনো রাজনৈতিক মতাদর্শ ভাবে নেই। প্রধান রাজনৈতিক দলের প্রতি ভালো লাগা আছে না, এখানে অনেকগুলো রাজনৈতিক দলের প্রতি অনেকের ভালো লাগা আছে। এটা কিন্তু প্রধান উপদেষ্টা নিজেই বলেছে, এটা তো কোনো পলিটিক্যাল আমব্রেলার মধ্যে তো এই গভর্নমেন্টটা ফর্ম হয় নাই। অনেকেই অনেক কিছু আছে। আমি লিবারাল আর্টসের স্টুডেন্ট, আমি আমরা ইউনিভার্সিটিতে পড়ার সময় মার্কসের প্রেমে পড়ে গেছিলাম। এখন আপনি কি আমাকে কোন পলিটিক্যাল রাখবেন? এরকম তারও অনেকে আছে। এটা আমি ফর এক্সাম্পল বললাম, কারণ এই এক্সাম্পল দিতে গিয়ে আবার ধরুন বলে যে 17 বছরের
ইয়েটা ইয়ে হলো। আমার কাছে মনে হচ্ছে যে জিনিসটা অহেতুক না পেঁচায়, জিনিসটা কিন্তু প্রচণ্ড সিম্পল। 17 বছরটাও যেমন সিম্পল, যে একটা এক্সাম্পল ছিল, এটা কোনো চাপিয়ে দেওয়া বা এটা ইয়ে ছিল না তা না। কমিশনগুলো কাজ করবে কিভাবে সেটার উদ্দেশ্যে কিন্তু এই 17 বছরের এক্সাম্পলটা দেওয়া হয়েছিল। কিন্তু আমরা দেখলাম কি পরের 2 দিন এই ন্যারেটিভ চলে আসলো যে আমরা চাপাচ্ছি 17 বছর। এখানে চাপাচাপির কোনো জায়গাই নেই। আমি বারবার বলছি উই আর হিয়ার টু ফ্যাসিলিটেট। আমাদের এজেন্ডা পুরোপুরি ক্লিয়ার। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত যেখানে আসবে আমরা সেটা ফ্যাসিলিটেট করবো। দ্যাটস ইট। এটা একদম সরকার, এটা একদম ক্লিয়ার, এখানে কোনো দ্বিমত। অপূর্ব জাহাঙ্গীর জি, যে আপনারা যে বলেছেন যে কোথায় পেলেন, 7 জুলাই 2024 প্রত্যেকটা পত্রিকায় নিউজ করেছে বিএনপি কোটা আন্দোলনের সঙ্গে জড়িত নয়, এবং আপনারা যদি এটা গুগল করে দেখেন আপনারা স্পষ্ট দেখতে পাবেন যে তো ঠিকই আছে, কারণ হলো হাসিনার জবাব। হ্যাঁ, না কারণ হলো শোনেন, আমার বলতে দেন, ওটা হলো হাসিনার জবাব। যেহেতু হাসিনা বলছে যে কোটা আন্দোলনের ভিতরে বিএনপি ঢুকে পড়ছে, ওইটাও আপনি ওই নিউজটাও দেখান, ওইটাও পত্রিকায় আছে। এটার জন্য সেটার শোনেন, ওইটাকে আমরা ছাত্র আন্দোলনটাকে আমরা নিরপেক্ষ রাখতে চাইছি, তাই না? এর জন্য আমরা ওইটাকে বলছি যে না, ওইটাকে বিএনপি ইনফ্লুয়েন্স করতেছে না, ওই কোটা বিরোধী আন্দোলন ছাত্ররাই করতেছে। আর হাসিনা বলছে, হাসিনা কি বলছে, এবং অনেকে তো বিভিন্ন বুদ্ধিজীবীরাও বলছে যে এইগুলো আন্দোলনের নামে যা হইতেছে সব বিএনপি ধ্বংস করতেছে। এই ছাত্র আন্দোলনের ব্যানারে বিএনপি ঢুইকা পড়ছে, ঢুইকাই সরকারকে ফেলাইতে চায়, এগুলো তো বলছেই। তখন স্বাভাবিকভাবে আমাদেরকে বলতে হয়েছে যে কোটা আন্দোলন আপনাকে দোষ হিসেবে দেখবেন, এটা কৌশলগত অবস্থান ছিল বিএনপি, সেটা কৌশলগত না, ইটস অ্যাবসলিউটলি ক্লিয়ার। ওরা বলুক না এই যে ছাত্র আছে নেতা, বলুক যে বিএনপি সেই সময় ওই ছাত্র বিরোধী ছাত্র আন্দোলনে বিএনপি তাদেরকে কোনো করছে কিনা। না নিশ্চয় করেছে, কিন্তু এই বক্তব্য যে বলছেন দেয়নি, আমি বলেছি দিয়েছে, কিন্তু এটা কিন্তু জবাদান হোসেন ম্যাডাম, এখানে একটা প্রসঙ্গ মনে হয় যে আমরা একটু হয়তো উল্লেখ করতে আমরা বারবার মিস করছি, সেটি হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে এই বক্তব্যটা ছিল একেবারে, আমি কোড আনকোড বলছি, হুবাও না, যে শিক্ষার্থীদের আন্দোলন বিএনপি নৈতিকভাবে সমর্থন জানাচ্ছে, এই প্রসঙ্গটা আমার মনে হয় যে আমরা উল্লেখ করতে ভুলে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আরো আলোচনা শুনবো। আবু আলম শহীদ খান, আপনি শুরুর দিকে যে আলোচনাটা করছিলেন সেটি আরেকটু বড় করে শুনতে চাই, কারণ আসলে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যে শিরোনামাই থাকুক, কাজের ধরনের পরিধির ক্ষেত্রে তো পরিবর্তন আছে, কারণ প্রেক্ষাপট তো আলাদা। সেই প্রসঙ্গে রাজনৈতিক দলগুলো যেভাবে তার সুবিধা হয় সেভাবেই সরকারের কাছে প্রত্যাশা করবে, সংস্কারের রূপরেখা দিবে, কিংবা সেই প্রসঙ্গগুলো সে তুলে ধরবে। কিন্তু সরকারকে তো গণ অভ্যুত্থানের চেতনার প্রতি সমুন্নত থাকতে হবে। এই প্রসঙ্গে কি দেখছেন? গণ অভ্যুত্থানের চেতনা, এখন আপনি এটা বললে তো এখন চেতনা আমাকে খুঁজতে হবে। খুঁজেন তো চেতনা খুঁজেন, তাহলে কি চেতনা ছিল? প্রথম তো ছিল কোটা আন্দোলন, তারপরে ছিল এক দফার আন্দোলন, স্বৈরাচারের পতন, ফ্যাসিবাদ বিদায়। ওইখানে তো এই যে 17 বছরে ভোটার করবো এই চেতনা ছিল না। আপনি নতুন দল করবেন এই চেতনা ছিল না, তাই না? নতুন দল বানাবে ছাত্ররা, ঘোষণা করে নাই তো। এই যে এখন বিপ্লবের ইশতেহার একটা ঘোষণা করার কথা ছিল না 31 তারিখে, এরকম তো ঘোষণা 15 তারিখের মধ্যে আপনি আগে না, এরপরে তো এখন লিফলেট দিচ্ছেন আপনি, ঠিক আছে? তো আপনার আগে তো এইসব কোনো ঘোষণাই ছিল না। আপনি যদি ওই যে গণ অভ্যুত্থানের চেতনা, তো একটাই গণ অভ্যুত্থানের চেতনা হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ বা ফ্যাসিবাদী শাসক যে আছে তার পদত্যাগ, এক দফা দাবি, পদত্যাগ করবেন। এবং উনি তো পদত্যাগ করছেন কিনা জানি না, পালিয়ে গেছেন, মানে সেটাই পদত্যাগ। তা এখন আপনি ওইটা তো হয়ে গেছে, তাহলে আপনি ফ্যাসিবাদী ব্যবস্থা হলো একটা রাজনৈতিক ব্যবস্থা, ক্লিয়ারলি। ফ্যাসিবাদ মানে হচ্ছে একটা রাজনৈতিক ব্যবস্থা যেখানে এক দল ক্ষমতায় থাকে, এক ব্যক্তির শাসন থাকে, গণতন্ত্র থাকে না, ভোট থাকে না, রাতের বেলা ভোট হয়, তাই না? ভোটের বাক্স দখল হয়ে যায় এবং কারো কোনো মানে মতামত প্রকাশের স্বাধীনতা থাকে না। এইটার উল্টা ব্যবস্থাটা কি? এটার উল্টা ব্যবস্থা হলো গণতন্ত্র। এবং সেটা কি গণতন্ত্র কিভাবে আসবে? গণতন্ত্র আসবে আপনি একটা নির্বাচনের মধ্য দিয়ে। এখন আমরা আছি যে ওই যে সংস্কার, নির্বাচন, মুরগি ডিম আগে না মুরগি আগে, এরকম বিতর্ক। আপনি সংস্কার তো সবাই চায়, এবং সংস্কারের ব্যাপারে মোটামুটি একটা সিদ্ধান্ত যে সংস্কার চলতে থাকবে, অনাদিকাল চলবে, কিয়ামত পর্যন্ত চলবে বলতেছেন, তো চলবেই। আপনি এখন মিনিমাম কি সংস্কার করবেন, করার মধ্য দিয়ে আপনি ফ্যাসিবাদী ব্যবস্থা যাতে পুনরায় না আসে এটার একটা গ্যারান্টি চাই যারা আন্দোলনে আছেন বা জনগণের একটা অংশ,
সাধারণ জনগণ তো ভাই সংস্কার আর গণতন্ত্র এখন না, সেক্ষেত্রে বিএনপি তো তার কথা বলেই দিয়েছে যে তাদের 31 দফা আছে, জামাত বলছে তাদের দফাগুলো আছে, কত দফা 14 দফা 31 দফা 50 দফা অনেক দফা আছে, তো অলরেডি ক্ষমতায় গেলে সেগুলোকে তারা বাস্তবায়ন করবে। হ্যাঁ, বাস্তবায়ন করবে, তাহলে ভোটের মাধ্যমে যে তারা যদি বাস্তবায়ন করে খুব ভালো কথা, কিন্তু ওই গ্যারান্টিটা মানুষ কেন চায়? কারণ এই কথাগুলো বিএনপি বলেন, জামাত বলেন, আমাদের যারা ক্ষমতায় ছিল, ক্ষমতার ভাগে ছিল যারা, জাতীয় পার্টি বলেন, আমাদের কি আওয়ামী লীগ বলেন, তারা যখন ক্ষমতায় গিয়েছিল তাদের তো অনেক ঘোষণা থাকে, অনেক প্রতিশ্রুতি থাকে, সব প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করেন না এবং ফেসিবাদী হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। 2/3 মেজরিটি পাইলে এইসব ঝামেলা হয়। এই ঝামেলাগুলো তো হয়েছে, হওয়ার কারণেই এখন ছাত্ররা যারা আন্দোলন করেছিল তারা এবং জনগণের বৃহৎ অংশ তারা মনে করে যে এই ব্যবস্থাগুলোর একটা পরিবর্তন হওয়া দরকার, এরকম মনে করে। এখন ধরেন আমার যখন পেটে ভাত থাকবে না, আমি যখন দ্রব্যমূল্যের কষাঘাতে চ্যালেঞ্জ লাইফ লিড করব, আমি যখন রাতের বেলা ঠিকমতো ঘুমাতে পারবো না, এখান থেকে বের হয়ে হাঁটার সময় যখন আমাকে ছুরি ধরে আমার সব কিছু কেড়ে নিবে, তখন কিন্তু মানুষের কাছে ওগুলো বড় হয়ে দেখা দিবে। তখন মানুষের কাছে সংস্কার, গণতন্ত্র, নির্বাচন এসব বড় হবে না। সুতরাং একটা সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি তো বলি না, বলেছি যে এটা রাজনীতির বাইরের সরকার না, রাজনৈতিক দলের সরকার না, সুতরাং তাদের যে অন্যান্য নিয়মিত রাষ্ট্রীয় দায়িত্ব আছে এগুলোও তাদেরকে পালন করতে হবে। না, এই জায়গাতে বাজার পরিস্থিতি বা আইন শৃঙ্খলার প্রেক্ষাপট যেটি বললেন, এই ক্রাইসিসগুলো জিয়ে রাখছে কারা? এই অভিযোগ কিন্তু আছে যে কেউ খেলছে পিছনে। সবাই তো খেলে, মানে আমাদের এইটা তো আরেকটা জায়গা, মানে আপনি এমন এমন আলোচনা তুলতে চান যেটা নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করবে। কনস্পিরেসি না, একটু এক লাইনে শুনি। এক লাইনে না, কনস্পিরেসি থিওরি, ভেরি পপুলার থিওরি ইন দ্য ওয়ার্ল্ড, এবং কনস্পিরেসির জন্য বাংলাদেশ এখন মনে হয় সবচেয়ে ফার্টাইল গ্রাউন্ড। যা কিছুর মধ্যে কনস্পিরেসি, সচিবালয়ে আগুন লাগলো, আমরা কয়েকদিন খুবই ওই যে ভিডিও ফুটেজ, এটা কয়েক ঘন্টা পরে ছিল, কয়েক মিনিট পরে ছিল, সেটা অ্যানালাইসিস নাই। আপনার এখানে সমস্ত মিডিয়াতে ভিডিও ফুটেজ, 3 জায়গায় আগুন লাগলো কীভাবে? নিশ্চয়ই কেউ লাগিয়ে দিছে ভাই, তখন তো থামানো যায় না। যত বলি ভাই আমি তো বিশেষজ্ঞ না, আপনিও বিশেষজ্ঞ না, আপনি ফায়ার সার্ভিসের রিপোর্টের জন্য ওয়েট করেন, আপনি ওই যে যারা বিস্ফোরক দপ্তর আছে তাদের রিপোর্টের জন্য ওয়েট করেন, অন্তর্বর্তীকালীন সরকার একটা কমিটি বানিয়েছে তাদের রিপোর্টের জন্য ওয়েট করেন নাই তো। 4 দিন 5 দিন ধরে খালি কনস্পিরেসি থিওরি চালাই গেলেন, এখন কি দেখা গেল? সেটার উপরে আবার কনস্পিরেসি, লুজ কানেকশন, তাই না? এখন লুজ কানেকশনে গেছেন, মানে লুজ কানেকশন। তো ওইটা আমরা তো যখন আলোচনা করি, আপনি সবার মধ্যে খালি ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র তত্ত্ব আমি বিশ্বাস করি না। এটা আমি অনেক আগে বলেছি, এই ষড়যন্ত্র মানে হচ্ছে আপনার দায় আপনি অন্যের কাঁধের মধ্যে চাপাই দেবেন। আপনি বাজার ঠিক করতে পারার দায় অন্তর্বর্তীকালীন সরকারের, ওই যে আমাদের অপূর্ব জাহাঙ্গীর আছে তারও, বিকজ সে সরকারের একটা অংশ, সরকারের সাথে আছে, বাজার ঠিক তাকে করতে হবে, নাহলে আপনি দায়িত্ব নিচ্ছেন কেন? বাজার ঠিক করতে হবে, আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার দায়িত্ব আপনাকে করতে হবে। আপনি যদি না করতে পারেন সেটা আপনার ব্যর্থতা, সেটার জন্য আপনি বলবেন ওই সিন্ডিকেট ছিল, আরেকটি সিন্ডিকেট আছে, সিন্ডিকেট ভাঙতে পারছি না, এই হয়েছে সেই হয়েছে, মধ্যসত্যভোগী, আপনি এইসব মানুষ শুনবে না। আপনি তো দেখাতে হবে মানুষকে যে আপনি ব্যবস্থা নিচ্ছেন। আমরা আবার চলে আসি যে সংস্কার, নির্বাচন এবং ঐক্য, এখানে আমাদের একটা মিনিমাম ঐক্যের জায়গায় পৌঁছতে হবে এবং আমাদের একটা নির্বাচনে যেতে হবে। আমি এখনও সেলিম ভাইয়ের সাথে দ্বিমত করব যে এটা আছে, মানে আমরা কেন এইসব বিষয় নিয়ে আলোচনা করি। আমাদের দেখা গেছে যখন মিলিটারি গভর্নমেন্টরা ক্ষমতা দখল করেছে তখন তারা সবসময় স্থানীয় সরকার নির্বাচন করার চেষ্টা করেছে, কারণ তাদের কোনো দল ছিল না। সুতরাং আইয়ুব খান, জিয়াউর রহমান সাহেব এবং এরশাদ সাহেব 3 জনই এটা করেছে যে আগেই একটা স্থানীয় সরকার নির্বাচন করলে কিছু লোক পাওয়া যায়, তাদেরকে দিয়ে দল করা যায়। এটা একটা উদাহরণ আছে, এই কারণে সেলিম ভাইরা হয়তো একটু ভয় পাচ্ছেন যে এখানে ওই ইয়েটা আছে কিনা। বাট আমি প্রস্তাবটা করছি এই জন্য, স্থানীয় সরকার নির্বাচন হলে আপনার সীমাবদ্ধতাগুলো অন্তর্বর্তীকালীন সরকার বুঝতে পারবে যে তারা একটা নির্বাচন করার মধ্যে দিয়ে তাদের যে নির্বাচনী সংস্কার সেগুলো কাজ করছে কিনা এটা করতে পারবে। সেকেন্ড রিজন খুবই ইম্পর্টেন্ট, যদি জাতীয় নির্বাচন হয়ে যায়, আমরা কথার কথা ধরে নিলাম বিএনপি নির্বাচিত সরকার হলো, তারপরে স্থানীয় সরকার নির্বাচন করলে তো বিএনপির প্রভাবিত নির্বাচন হবে, খুব স্বাভাবিক, ওনারা সরকারে থাকবেন এবং একটা লোক, একজন মানুষ যে বিএনপিকে ধানের শেষে ভোট দিচ্ছে, স্থানীয় সরকার নির্বাচনে ওই পক্ষের লোকরে 3 মাসের মধ্যে ভোট থেকে বাইর করে দেবে, এটা তো ঘটবে না ভাই। সুতরাং আপনি একটা সুযোগ দেন, স্থানীয় সরকার নির্বাচন করেন। আমি তো মনে করি ছাত্রদের ওই দল বানানোর আগে তাদের গুরুত্ব দেওয়া উচিত, তারা যদি নেতৃত্ব বিকশিত করতে চায়, যেটা আমরা করতে দেইনি। গত 20 বছর 25 বছর ধরে আমরা ডাকসু নির্বাচন করতে দেই না, কোনো ছাত্র সংসদ নির্বাচন করতে দেই না। জাতীয় নির্বাচন হলে কোনো অসুবিধা নাই,
আর ডাকসু নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন খুব অসুবিধা। যে কোনো রাজনৈতিক দল, যে দলই ক্ষমতা থাকে, তারা মনে করে নির্বাচন দিলে যদি অন্য দল, অন্য ছাত্ররা জিতে, তাহলে আমাদের জন্য অসুবিধা। তো ছাত্রদের এখন একটা দল না করে নতুন দল করছে, ওটা করতে থাকুক, সময় লাগবে। তো আপনারা সমস্ত সংসদ নির্বাচন করে ফেলেন, তাহলে তো আমরা বুঝবো যে আপনাদের কারা নেতা। ডাকসু নির্বাচন করেন, জাকসু নির্বাচন করেন, চাকসু নির্বাচন করেন, সমস্ত সংসদ নির্বাচন হবে না কেন ডিসেম্বরের আগে? তো এটার তো কোনো সংবিধানে বাধা নেই, এটার জন্য তো কোনো আপনার বিশেষ ব্যবস্থা নাই। ওটা আবার কি ডাকসুর আইনের কি কি জানি সংস্কার করতে হবে, কি কি জানি আপনারা বলেন, আমি মাঝে মাঝে বুঝতে পারি না। ডাকসু আইনে এমন কি খারাপ জিনিস আছে যে নির্বাচন আগেই সংস্কার না করলে ওখানে একটা খারাপ নির্বাচন হবে? আপনি যদি ভোট যদি চুরি না করেন, ওই গতবার রোকেয়া হলের প্রভোস্টের রুমের মধ্যে কি ভোটের সিল দেওয়া ভোট পাওয়া গেছিল, তাই না? ওগুলো যদি আপনি বন্ধ করতে পারেন, ওগুলো বন্ধ করে আপনি নির্বাচন করেন, তাহলে আপনাদের বোঝা যাবে যে ছাত্রদের মধ্যে একটা নেতৃত্ব গড়ে উঠবে। এবং এইটা একটা সালাম ভাইয়েরাই ক্ষমতা আসুক, ধরেন ক্ষমতা আসুক, বা সেলিম ভাইয়ের ক্ষমতা আসুক, কিন্তু এই ছাত্রদের নির্বাচনটা হলে এটা একটু প্রেশার গ্রুপ বাইরে থেকে যাবে, যারা ভবিষ্যতে ওই যে ফ্যাসিবাদী শাসনের প্রত্যাবর্তনের যারা বিরোধিতা করে, তারা তখন এটার বিরুদ্ধে একটা কথা বলতে পারবে। আবুল শহীদ খান, অসংখ্য ধন্যবাদ। আলী আহসান জুনায়েদ, আপনার কাছে এক দর্শকের প্রশ্ন ছিল যে আসলে আপনারা নতুন দলের কথা বলছেন এবং আরো অনেক রাজনৈতিক বন্দোবস্তের কথা আপনারা বলছেন, কিন্তু বাজার পরিস্থিতি, আইন শৃঙ্খলার এই যে পরিস্থিতি বা ঘাটতি যেগুলো আছে, এগুলো নিয়ে আপনারা কথা বলছেন না। আপনার সাথে দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা এখান থেকে শুরু হোক, এরপরে আরো কিছু প্রশ্ন আছে। এখানে আমি একটু জাস্ট প্রিভিয়াস আলোচনার একটু এটা করতে চাই যে অবশ্যই গণ অভ্যুত্থানের সমস্ত রাজনৈতিক দল এবং পক্ষের অংশগ্রহণ ছিল এবং ওরা সহযোগিতা করেছেন সর্বতোভাবে, কিন্তু এটাও সত্য যে রাজনৈতিক দলগুলো নিজস্ব পরিচয়ে এই আন্দোলনে আসলে দাঁড়াইতে পারেনটাই, যে কারণে আসলে মূলত এই আন্দোলনটা হতে হয়েছে একটা অরাজনৈতিক ব্যানারে। আপনারা জানেন যে একটা অরাজনৈতিক ব্যানারে এসে সবাইকে কিন্তু দাঁড়াইতে হয়েছে। দাঁড়াতে পারে নাই কেন রাজনৈতিক দলগুলো? স্পষ্ট করুন, আমরা বুঝতে পারছি। জি, আমি বলবো যে রাজনৈতিক দলগুলো জনগণের কাছে যে আবেদনটা প্রস্তুত করা, 16 বছর ধরে ওনারা মজলুম হয়েছেন, কিন্তু জনগণকে মাঠে নামানোর জন্য যে দাবি, মূলত তরুণদের রক্তের মধ্য দিয়ে জনগণ সেই স্পিরিটটা ফিল করেছে। তরুণদের শহীদ হওয়ার মধ্য দিয়ে জনগণ সেখানে নিজের আত্মার জায়গাটা পেয়েছে। বেসিক্যালি মানুষের কোশ্চেন হয়েছে যে আমার ছেলেটা মরল কেন, আমার মেয়েটা মরল কেন। তো সেইখানে মানুষ এসে যুক্ত হয়েছে এবং তরুণদের নেতৃত্বের প্রতি তাদের আস্থা, বিশ্বাস তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে আমি এই একটা পয়েন্ট মেক করতে চাই। আরেকটা পয়েন্ট হলো যে দেখুন, আমরা যখন 5ই আগস্টের পরবর্তীতে শেখ হাসিনা পালিয়ে গেলেন, উনি তো পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তো পালিয়ে যাওয়ার পরে আমরা এই রাষ্ট্রের শুরুতেই একসাথেই কি ফেস করলাম আপনাদের সবার জানা থাকার কথা, যে সেইখানে জুডিশিয়ারিতে কু হওয়ার চেষ্টা হলো, আনসারদের একটা সমস্যা হলো, এবং আপনারা জানেন যে ওই সময় মাইনরিটির একটা ইস্যু তৈরি হইল অভ্যুত্থানের পরপরই। সো নানাবিধ ইস্যু এবং বন্যা হইল ফেনী অঞ্চলে। সো এই সমস্ত ইস্যু ওই সময়টাতে ছাত্র এবং সমস্ত রাজনৈতিক দল, ফেনী অঞ্চল বা কুমিল্লাতে যে সমস্ত জায়গাগুলোতে একটু যেহেতু আপনার আলোচনা তুললেন যে যেখানে বন্যা হয়েছে, সেই পানির উৎস কি সেটা খুঁজে পাওয়া গেছে? পানি কোত্থেকে আসলো সেই ব্যাপারে তো বিস্তারিত আলাপ কিন্তু ওই সময় উঠে এসেছে, যে আমরা বলেছি যে সেই সময় বলেছি যে পানি ছেড়ে দেওয়ার জন্য সরকারকে এবং হলো গিয়া রাজনৈতিক পক্ষগুলোকে আমরা কিন্তু জানি না ভারত থেকে যে পানিটা এসেছে সেটার জন্য আমাদেরকে কোনো সতর্ক সংকেত বা কোনো প্রস্তুতিমূলক কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ করে দেওয়া হয় নাই। এবং যেহেতু ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট এই সরকার, আওয়ামী সরকারকে, ফেসিবাদী সরকারকে দীর্ঘ 16 বছর ধরে সমর্থন করে গেছে, এবং এটা বিস্ময়কর ব্যাপার যে একটা বড় দেশের পররাষ্ট্রনীতি একটা দলকে কেন্দ্র করে গঠিত হয়েছে, দেশের মানুষকে কেন্দ্র করে না, বরং একটা দলকে, সুনির্দিষ্ট আওয়ামী ফেসিবাদকে কেন্দ্র করে পুরো একটা দেশের পররাষ্ট্রনীতি গঠে উঠেছে। জনগণের মাইন্ডসেট বোঝার কোনো চেষ্টা করা হয় নাই। তো সেই জায়গা থেকে স্পষ্ট যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে গ্রহণ করার মানসিকতা কিন্তু আমরা পার্শ্ববর্তী দেশের সরকারের কাছ থেকে পাইনি, এবং শপথ গ্রহণ অনুষ্ঠানেও কিন্তু তাদের প্রতিনিধিত্ব ছিল না। জোনায়েদ ভাই, সেটি হচ্ছে যে দর্শক যে প্রশ্নটি করলেন যে ছাত্র নেতৃবৃন্দ, সেটি জাতীয় নাগরিক কমিটি হোক অথবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হোক, এখন শুধু আপনারা আপনাদের কথা ভাবছেন, জনগণের কথা আর ভাবছেন না। আমি বলবো যে এই জায়গাটায় আপনারা খেয়াল করুন যে আমরা জনগণের কথা ভাবছি না, এই কথাটি আমি বলবো যে সঠিক নয়। এই কারণ হলো আমরা দেখেন অভ্যুত্থানের পরবর্তীতে যখন প্রত্যেকটা অভ্যুত্থানের একটা স্টেটমেন্ট আছে,
এবং সেই স্টেটমেন্টটা আমরা 3 আগস্ট যখন ঘোষণা আসলো নাহিদ ইসলামের কাছ থেকে যে ফেসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ চাই, সেই ফেসিবাদী শাসন ব্যবস্থাকে চিহ্নিত করা এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর যে একটা ঘোষণাপত্র, সেই প্রক্লামেশনের জন্য আমরা অন্য কোনো রাজনৈতিক দল যারা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তাদের পক্ষ থেকে কিন্তু আমরা কোনো উদ্যোগ পাই। পরবর্তীতে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হয়েছে এবং সেই উদ্যোগ গ্রহণ করার পরে সরকার কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে একটা ঘোষণা দিয়েছেন যে সরকার এই ব্যাপারে উদ্যোগ নেবে। সেখান থেকে আপনারা সরে আসলেন কেন? আমরা সরে আসিনি, আমরা বরং সরকার সমস্ত রাজনৈতিক দলের সাথে যেহেতু আলাপ করেছে এবং রাজনৈতিক দলের সাথে আলাপ করে সর্বসম্মতিক্রমে একটা প্রক্লামেশন ঘোষণা করার কথা বলেছেন, আমরা সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। সরকারের পক্ষ থেকে তো বলা হয়েছিল এর সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নাই, সেজন্য আমরা সরকারকে বলেছি যে আমাদের পক্ষ থেকে আমাদের প্রতিনিধিরা বলেছেন যে প্রক্লামেশন ঘোষণা হতে হবে এই অভ্যুত্থানের অংশগ্রহণকারী সকল পক্ষের, কিন্তু এই অভ্যুত্থানে অংশগ্রহণ নেতৃত্ব দানকারী হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্রক্লামেশনে তার একটা স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্টটা অবশ্যই সমস্ত রাজনৈতিক দল এবং পক্ষের সর্বসম্মতিক্রমে হইতে হবে। আমার প্রশ্নটা এখানে ছিল যে আপনারা ঘোষণা করলেন আপনাদের পক্ষ থেকে, বলছি সরকার তো ঘোষণা করবে 15 তারিখ এবং তৃণমূল পর্যায়ে সরকার কাজও শুরু করেছে, আপনারা ঘোষণা করলেন, রাজনৈতিক দলগুলো সমর্থন পেতেন? রাজনৈতিক দলগুলোর সমর্থনের জন্যই আমরা আলাপ আলোচনা করা শুরু করেছি এবং সরকারকে কিন্তু আমরা বিস্মিত হয়েছে এই জায়গায় যে বিভিন্ন রাজনৈতিক দল কিংবা সরকার যারা অভ্যুত্থানের সরকার এবং অভ্যুত্থানের পক্ষ শক্তি, সক্রিয়ভাবে অংশগ্রহণকারী শক্তি, তো সেই জায়গায় আমরা যেন সবার অংশগ্রহণ পাই, সেটাই তো আমাদের জায়গা ছিল। এবং আমরা মনে করি যে আমাদের এই দাবির প্রেক্ষিতে সমস্ত রাজনৈতিক দলগুলো এবং সরকার একটা মিলে এসেছেন এবং একটা জাতীয় ঐক্যের জায়গা তৈরি হয়েছে এবং আমরা সেজন্য অলরেডি জনগণের কাছে যাওয়া শুরু করেছি, কারণ তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের স্পিরিটগুলো যেন ঘোষণাপত্রে চলে আসে। অসংখ্য ধন্যবাদ। শেষ মন্তব্য পরে শুনছি সেলিম ভাই, এরপরে সালাম ভাই আপনার কাছে করুন। সেলিম ভাই, শেষ মন্তব্যে কি বলবেন? না, আমরা মানে এই অভ্যুত্থান পরবর্তী যে সরকার, এই সরকারের কাছে আমাদের একমাত্র দাবি যে আপনারা জনগণের যে দাবিগুলো আছে, জনগণের যে আকাঙ্ক্ষা আছে সেগুলো বাস্তবায়ন করুন, দ্রব্যমূল্যের দামটা স্থিতিশীল করুন, আইন শৃঙ্খলাটাকে একটু আপনারা উন্নতি করুন। দেশের আইন শৃঙ্খলা একেবারেই বসে গেছে, আপনারা মানে সমাজের যে অসঙ্গতিগুলো আছে এগুলো দূর করার জন্য আপনারা নিজ নিজ মন্ত্রণালয় সংস্কার করুন, নিজ নিজ মন্ত্রণালয়গুলোকে গতিশীল করুন এবং একটা দ্রুত নির্বাচনের জন্য আপনারা আপনাদের প্রস্তুতিগুলো নিয়ে নেন। অসংখ্য ধন্যবাদ আব্দুল সালাম ভাই। আমি বারবারই আসলে বিতর্কে যেতে চাই না, কিন্তু আমার ছাত্র বন্ধু সে বিতর্কের দিকেই ঠেলে দিতে চায়, এটা উচিত হবে না। কারণ আমি বারবার যেটা বলতে চাচ্ছি যে জাতীয় ঐক্যটাকে ধরে রাখা দরকার। আমি যদি পাল্টা আমি বেশ অনেক প্রশ্নই করতে পারি, কিন্তু আমি করতে চাই না আজকে। শুধু একটা কথাই বলি যে 5ই আগস্টের যদি শেখ হাসিনা বিদায় না হইতো তাহলে বিএনপির আমি সহ কতজন আছে যে আজকে তারা ফাঁসির আসামি হতো, কিন্তু তাদের কয়জন আছে যে ফাঁসির আসামি হতো? কারণ সেই আন্দোলনে সবচেয়ে বড় টার্গেটই ছিল বিএনপি, তাই না? যে এই কারণে আমি সেটাতে বিতর্কে যেতে চাই না। ক্রেডিট নিতে চাওয়া উচিত না, যেটা আমি আগেও বলছি, আওয়ামী লীগ ক্রেডিট নিতে চায় ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে, এটা সবার ক্রেডিট। আমি তো বললাম যে আমাদের অসংখ্য সব বললো 17 বছর, আমার ছাত্র বন্ধু বললো 17 বছর সব ব্যর্থ আন্দোলন। কোনো ব্যর্থ আন্দোলন না, সব আন্দোলনই। কিন্তু শিক্ষার্থীদের মধ্যে থেকে একটি মন্তব্য ছিল, আমি খুব ছোট করে শুনতে চাইবো, যে আপনারা এই 17 বছরে একটা বালুর ট্রাক সরাতে পারেন নাই, আপনারা নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে 31 দফা যে বাস্তবায়ন করবেন এই বিশ্বাস বা সক্ষমতার জায়গায় তারা ভরসা রাখতে পারছে না। তাহলে আমি যদি বলি যদি সেদিন যদি 111-এর মতো আর্মি পাওয়ার টেক ওভার করতো তাহলে আজকে ইতিহাসটা কি হতো? আর আমি যদি ওই দিন বলি যে ওই দিন যদি বিএনপি এগ্রি করতো বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে যে জাতীয় সরকার হবে, তাইলে কি হইতো? অর্থাৎ এখানে ক্ষমতাটা মুখ্য। তাই কাজে আমি তো মনে করি যদি জাতীয় সরকার হইতো তাহলে আজকে ইতিহাস ডিফারেন্ট হইতো। আজকে আর্মি ব্যাক গভর্নমেন্ট হইলে, কারণ ওই দিন আর্মি, আমি তো চূড়ান্ত ক্রেডিট দিব আর্মিকে, কারণ আর্মি যদি সেদিন সেই রোল প্লে না করতো তাহলে কোন অবস্থাতেই শেখ হাসিনা পালাইতো না। অসংখ্য ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর জুবাইদা নাসরিন। শেষ মন্তব্যে কি বলবেন ছোট্ট করে ম্যাডাম? আমি বলতে চাই যে আন্দোলনের যে মেজাজ, তেজস্বী একটা বোধ, যে বৈষম্যহীনতার পক্ষে একটি সমাজ এবং রাষ্ট্র এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের যে আমাদের অঙ্গীকার, আমার কাছে মনে হয়
সেই জায়গাটায় পৌঁছানো বর্তমান সরকার এবং সকলের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমি আশা করব আসলে যে অন্তর্ভুক্তিমূলক সরকার বা রাষ্ট্রটা সবার জন্য হবে, এবং সেই জায়গাটা যদি আমরা না যেতে পারি বারবারই কিন্তু গণঅভ্যুত্থান হতেই হবে। সেই ব্যর্থতা কি সবার, এটিও আমরা বলতে পারি? জি, এই যদি আমরা ওই জায়গাটা না যেতে পারি ব্যর্থতা কিন্তু সকলের, এবং বারবার কিন্তু এই দেশে গণঅভ্যুত্থান মতো অবস্থায় তৈরি হবে। অসংখ্য ধন্যবাদ অপূর্ব জাহাঙ্গীর। সবাই যা যা বললেন আমিও প্রিটি মাচ এটার সাথে আমি শুধু একটা জিনিস বলতে চাই যে যেটা আমাদের এন্ড থেকে বলার, যে উই আর হিয়ার টু ফ্যাসিলিটেট। যত ওপিনিয়ন আছে আমার কাজ হচ্ছে যে এই সবগুলো ওপিনিয়ন গ্যাদার করে একটা কনসেনসাস বিল্ড আপ করা, যেটা দিয়ে আমরা জাতীয় ঐক্যটা ধরে রাখতে পারি। এবং সামনে যাতে, যেটা অতি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, যে লাস্ট 15 বছরের রিপিটেশনটা আমার মনে হয় না বাংলাদেশের 18 কোটি জনগণের কেউ চায়। ঠিক আছে, ইভেন আমি মনে করি যারা আওয়ামী লীগ সাপোর্টও করতো তারাও চায় না যে এই রকম একটা অবস্থা হোক, যে একটা ঘটনা কিন্তু বিচ্ছিরিভাবে ঘটনাটা ঘটে গেছে। সো ওই দিকে যাতে না যেতে হয়, এটার জন্য আমার মনে হয় আমরা এবং রাজনৈতিক দল এবং সকলেই যারা স্টেক হোল্ডার আছে তারা ওই দিকে কাজ। অসংখ্য ধন্যবাদ। আলী আহসান জুনায়েদ। আমি প্রশ্নটা উঠে আসছে যে আমি মনে করি যে একটা জিনিস তো এখানে সবাই খুব সুন্দরভাবে বলেছেন যে এই সরকারটাকে কিন্তু সবাই ওন করতেছে, এবং এই সরকার ব্যর্থ হলে যে আমরা ব্যর্থ হয়ে যাব এই কথাটাও কিন্তু সবার কাছ থেকে আসতেছে। তারপরেও সরকারের দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্ষেত্রে আমি বলবো যে সরকার সফলতা পরিচয় দিতে পারেনি। সেই জায়গা থেকে আমরা জনগণের কাছে যেতে চাই, জনগণের আশা-আকাঙ্ক্ষাগুলোকে নিয়ে সরকারকে প্রেসার ক্রিয়েট করতে চাই, যাতে করে দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয়। এই সরকার আপনাদের সরকার, আপনারা তো এই সরকার সবারই সরকার, অভ্যুত্থানের পক্ষে সবারই সরকার। এরকম একটা আলোচনা আছে যে বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটির সরকার, আলোচনা আছে। সেক্ষেত্রে কতটা প্রেসার ক্রিয়েট করতে পারবেন? অপূর্ব জাহাঙ্গীর ভাই কিছু যোগ করবেন। জি, আলোচনা থাকতে পারে, কিন্তু মানে জিনিসটা হয় কি, জিনিসটা যে কনস্পিরেসি থিওরি না, কিন্তু ব্যাপারটা খুব সিম্পল। জি, শেষ করুন জুনায়েদ। জি, এখন সেই জায়গা থেকে আমি বলবো যে একটা ব্যাপার তো স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশে যারা এই ফেসিবাদ কায়েমে বাহিনীগুলোর মধ্যে, স্পেশালি আপনারা দেখেন পুলিশ একেবারে ফুল মানে কমান্ড লেসই হয়ে গেছে বলা যায়, তার পুরো স্ট্রাকচার ভেঙে পড়েছে। সেই জায়গা থেকে সরকারকে আমরা বারবার বলছি, প্রেসার ক্রিয়েট করছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না ঘটালে, মানে যে ঘাটতিগুলো আছে সেগুলো যাতে পূরণ করা হয়। অসংখ্য ধন্যবাদ আলী হাসান জুনায়েদ। আবুল মোহাম্মদ শহীদ খান। না, শেষ মন্তব্য এটাই যে আমাদের সংস্কার যে প্রস্তাবগুলো আসবে এটা নিয়ে দ্রুত আলোচনা করে একটা কমন মিনিমাম প্রোগ্রাম করতে হবে। সেই প্রোগ্রাম বাস্তবায়নের মধ্যে দিয়ে আমরা একটা নির্বাচন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ দল ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকারের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হবে, এবং একটা কমিটমেন্ট, রাজনৈতিক বন্দোবস্ত থাকতে হবে। সেটা কিভাবে ডিক্লারেশনটা হবে এটা নিয়ে আরও আলোচনার দরকার। অসংখ্য ধন্যবাদ আবু আলম মোহাম্মদ শহীদ খান। দর্শক, আমরা শেষ করার আগে আজকের আলোচনায় সম্মানিত আলোচক যারা ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে যে যেখান থেকে বসে আমাদের অনুষ্ঠান দেখেছেন, যারা ফোন করেছেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।